ওয়ালাইকুম সালাম তাসফিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন ভাইয়া? অনেক অনেক দিন পর আপনাদের সাথে দেখা। এর মধ্যে বিশাল গ্যাপ হয়ে গেল। কি অবস্থা সবার? পড়াশোনা করতেছেন? মাঝে মধ্যে যদি হচ্ছে আপনাদের সাথে গাইডলাইন সেমিনার দেখা হয়, ঠিক আছে, কিন্তু ক্লাসের মধ্যে হচ্ছে অনেকদিন পর দেখা আপনাদের সাথে। আকিব, হ্যালো হাই, কেমন আছেন? হ্যালো হাই, বাই বাই। যায়েন না, ঠিক আছে, পড়াশোনা করবো। আচ্ছা, তো সবাই এসে পড়ছি মোটামুটি। বেশ সবাই হচ্ছে আমরা এসে পড়েছি। কে কে ঘুম এসে পড়েছেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা, না, সবাই এসে পড়ছি। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে দেরি না করি, আমাদের হচ্ছে ক্লাসের টাইম অলরেডি হয়ে গেছে। পড়াশোনা শুরু করতে হবে। তো যাই হোক, আমাদের হচ্ছে মোটামুটি আপনাদের আদনান ভাই হচ্ছে জৈব যৌগের ক্লাস শুরু করছিল, এবং জৈব যৌগের হচ্ছে যে টোটাল হচ্ছে মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট লেকচার আছে তার মধ্যে হচ্ছে মেজরিটি হচ্ছে আদনান ভাই নিয়ে নিছে। তো আপনাদের সাথে হচ্ছে জৈব যৌগের লাস্ট পার্টটা নিয়ে হচ্ছে আমি এসে হাজির হলাম, ঠিক আছে। তো লাস্ট পার্টে কি কি আছে, যে আমাদের নর্মালি হচ্ছে শুরু হবে হচ্ছে আজকে অ্যাস্টার থেকে মোটামুটি আমরা হচ্ছে প্যারাসিটামল এই অবধি হচ্ছে শেষ করার চেষ্টা করব। তারপর কালকে হচ্ছে আবার ঠিক সোয়া 6টার দিকে হচ্ছে আপনার সাথে দেখা হবে জৈব যৌগ পুরোটা শেষ করার জন্য, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা পড়াশোনার ক্ষেত্রে আগাবো। তো যাই হোক, চলেন গল্প টল্প পরে করবো না, ক্লাস নিতে দিতে গল্প হয়ে যাবে। তো আমরা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাই, জীবন যুদ্ধে এগিয়ে যাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যে আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি 23 নম্বর লেকচার। 23 নম্বর লেকচারের টপিক কি ছিল? জৈব যৌগের আমাদের 7 নম্বর লেকচার। 7 নম্বর লেকচার কেমনে ভাইয়া? ওই যে আমাদের জৈব যৌগ ফার্স্ট দুইটা লেকচার হওয়ার পর সে অংশের সমাধান, তারপর মাঝের দুইটা লেকচার হওয়ার পর সে অংশের সমাধান, ঠিক আছে, এভাবে করছিলাম না? তো এখন কি করবো আমরা হচ্ছে ওই জিনিসটাই করবো। চলেন আমরা হচ্ছে পড়াশোনার মধ্যে চলে যাই। ওকে, আজকে তাহলে আমাদের পড়া শুরু হবে কি? অ্যাস্টার দিয়ে, ঠিক আছে। আজকে আমাদের পড়া শুরু হচ্ছে অ্যাস্টার দিয়ে। ভাইয়া অ্যাস্টার কি মনে রাখবেন? অ্যাস্টার মূলক মানে হচ্ছে COO R, ঠিক আছে। অ্যাস্টার মূলক মানে হচ্ছে COO R, মানে হচ্ছে কি, এই পাশে একটা আর থাকবে, এই পাশে একটা আর থাকবে, তো সাথে হচ্ছে COO, এই মূলকটাকে আমরা বলতে হচ্ছে অ্যাস্টার মূলক। কথা হচ্ছে একটা অ্যাস্টার মূলক ভাই আমরা কিভাবে পাবো সবসময় মনে রাখবেন। একটা অ্যাস্টার ইকুয়াল হচ্ছে একটা অ্যালকোহল প্লাস হচ্ছে একটা অ্যাসিড, ঠিক আছে। তার মানে একটা অ্যাস্টার পাইতে হলে আমার কি করতে হবে? একটা অ্যালকোহল লাগবে, একটা জৈব অ্যাসিড লাগবে বা অ্যাসিড লাগবে। কথা হচ্ছে, দেখেন, এখানে ঠিক আমি কিন্তু এই জিনিসটাই বলছি। অ্যাসিড প্রবাহ মানে অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় দেখেন একটা জৈব অ্যাসিড আছে, একটা অ্যালকোহল আছে, শুষ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা কি করতেছি? একটা এস্টার পাচ্ছি আর একটা পানি পাচ্ছি, ঠিক আছে। এই জিনিসটা যদি আমরা উল্টায় করি, ঠিক আছে, আমরা যদি উল্টায় করি তাহলে আলটিমেটলি কি হবে? এস্টারের আদ্র বিশেষণে আমরা কি পাবো? অ্যাসিড আর হচ্ছে অ্যালকোহল পাবো। এই যে এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যাস্টেরিফিকেশন বিক্রিয়া। ফিকেশন বিক্রিয়া, ঠিক আছে। অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া মানে কি? এই যে অ্যাসিড প্লাস অ্যালকোহল দুইটা মিলে যে আমাদের কি তৈরি করতেছে? অ্যাস্টার তৈরি করতেছে না? এটাকে আমরা বলতেছি অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। তো এই অ্যাস্টারিফিকেশন বিক্রিয়ার হচ্ছে উল্টা দিক কি? আমরা যদি অ্যাস্টারের কি করি, আমরা যদি হচ্ছে পানি যোগ করে দিই, আমরা হচ্ছে এই জিনিসটা পাবো। কথা হচ্ছে তার মানে এইটাকে বলা হয় হচ্ছে অ্যাস্টারের আদ্র বিশ্লেষণ। তার মানে পরীক্ষায় যদি আসে যে অ্যাস্টার আদ্র বিশ্লেষণ আমরা কি পাই, তাহলে কি আমরা হা করে থাকায় থাকবো? না, আমরা সুন্দর করে আনসার করে আসবো, যে আমাদের হচ্ছে যে জিনিসটা আনসার হবে। যদি অ্যালকোহল থাকে অ্যালকোহল, যদি অ্যাসিড থাকে তাহলে কি হবে? অ্যাসিড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আসি। উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছে একটা অ্যাসিটিক অ্যাসিড, একটা ইথানল, ঠিক আছে। এটা যদি একসাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? এখান থেকে একটা সুন্দর পানি হচ্ছে ক্রিসকস হয়ে যাবে। পানিটা ক্রিসকস হয়ে CH3CO, দেখেন, আর C2H5O। এই পোর্শনটা হচ্ছে একসাথে যুক্ত হয়ে আমাদের কি হবে? দেখেন, এসিড পোর্শন থেকে OH গেছে, ইথানল পোর্শন থেকে হাইড্রোজেন গেছে। আমরা যে ভুলটা করি, ঠিক আছে, আমরা হচ্ছে অ্যালকোহল থেকে OH কে না করে দিই, না, নেভার। অ্যালকোহল থেকে যাবে হচ্ছে হাইড্রোজেন, এসিড থেকে যাবে হচ্ছে OH। এই দুইটা পোর্শন একসাথে নাই হয়ে যাবে, তারপর RC ডাবল O R এভাবে তৈরি করবে। অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল মিলে তৈরি করছে কি? ইথাইল অ্যাসিটেট বা হচ্ছে অ্যাস্টার। এটা কোথায় ব্যবহার করা হয় মনে রাখবেন। আপনাদের খুব যারা হচ্ছে এখানে আমাদের মেয়ে স্টুডেন্ট আছেন, তারা আপনারা নেল পালিশ ইউজ করেন না? নেল পালিশ, এই নেল পালিশ ইউজ করার ক্ষেত্রে দেখবেন একটা সুন্দর স্মেল আসতেছে না? সেটা অ্যাকচুয়ালি কিসের স্মেল? এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেটের স্মেল। দেখেন, এই যে ইথাইল ইথানয়েট বা ইথাইল অ্যাসিটেট, এটা হচ্ছে কিসে ব্যবহৃত হয়? নেল পলিশ বা হচ্ছে সাধারণ গ্লুয়ের দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এই যে আমাদের নেল পলিশের একটা স্মেল, সেটা কিসের স্মেল অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে আমাদের ইথাইল অ্যাসিটেটের স্মেল। উৎস খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। থ্রি স্টার মিস্টার বুঝি না, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। উৎস খুবই ইম্পর্টেন্ট। কথা হচ্ছে এটা পড়তে গিয়ে আপনারা অনেক প্যারা খান, তো এটা হচ্ছে আমরা একটু ট্রিকি ওয়ে মনে রাখবো, ঠিক আছে। তো
তো চলেন একটু ট্রিক্স দিয়ে মনে রাখি। কথা হচ্ছে ট্রিক্স দিয়ে ভাই কিভাবে মনে রাখবো, চলেন ফার্স্ট অফ অল আমরা পড়বো হচ্ছে নেল পলিশ। আমরা সবগুলো একসাথে পড়বো। নেল পলিশ, আমরা পড়বো পাকা কলা, আমরা পড়বো হচ্ছে কমলা, আমরা পড়বো হচ্ছে জেসমিন, আমরা পড়বো হচ্ছে আনারস। ঠিক আছে, সবাই একটু খেয়াল করার চেষ্টা করবো, এটা আনারস। এই চারটা জিনিস আমরা পড়বো। কথা হচ্ছে দেখেন তো নেইল পলিশের মধ্যে কি আছে। নেইল পলিশের মধ্যে হচ্ছে একটা রশ্মিকার আছে না, তার মানে এটা শুরু হবে রশ্মিকার দিয়ে, সেটা কি হবে তাহলে? ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট। ওকে, তার মানে হচ্ছে এই যে রশ্মি দিয়ে শুরু হয়েছে ইথাইল অ্যাসিটেট। তারপর পাকা কলা, প দিয়ে শুরু হয়েছে না, কি হবে? প দিয়ে শুরু হবে পেন্টাইল অ্যাসিটেট। পেন্টাইল অ্যাসিটেট। পেন্টাইল অ্যাসিটেট। ঠিক আছে। কমলা, কমলার ইংলিশ টার্ম কি বলেন তো? অরেঞ্জ না? কমলার ইংলিশ টার্ম হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ। এই অরেঞ্জটা কি দিয়ে শুরু হয়েছে? অ দিয়ে শুরু হয়েছে না, এটা শুরু হবে কি দিয়ে? অ দিয়ে। অকটাইল অ্যাসিটেট। অকটাইল অ্যাসিটেট। অকটাইল অ্যাসিটেট। দেখেন অ দিয়ে শুরু হয়েছে, এটা প দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে। তারপর আমরা চলে যাই জেসমিন। জেসমিনের ক্ষেত্রে কি একটা বর্গীয় জ আছে, তার মানে নামের মধ্যে কি থাকবে? বর্গীয় জ থাকবে। বেনজাইল অ্যাসিটেট। দেখেন তো নামের মধ্যে কি আছে? বর্গীয় জ আছে, বেনজাইল অ্যাসিটেট। খেয়াল করে দেখেন ভাইয়া যেভাবে সাজাইছি, সবগুলা কি এসিটেট গুলা সবগুলা একসাথে কিন্তু আগে। ওকে, তারপর একটা আছে একটু ডিফারেন্ট, যেটা সেটা হচ্ছে আমরা পড়বো আনারস। আনারসের মধ্যে কয়টা অক্ষর দেখেন তো? 1 2 3 4, টোটাল কি 4টা অক্ষর না? আনারসে হচ্ছে 4টা অক্ষর। তার মানে আমি মনে রাখবো কি তার কার্বন সংখ্যা কয়টা হবে? 4টা হবে। 4 কার্বন বিশিষ্ট হলে কি হয়? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। ঠিক আছে, তার মানে তার নামটা হবে বিউটাইল বিউটারেট। ঠিক আছে, এখানে তার এসিটেট থাকবে না, কারণ এসিটেটের পোর্শন শেষ। বিউটাইল বিউটারেট, তার মানে এগুলা কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। দেখেন তো ভাইয়া এই জিনিসটা এখন একটু টেকনিক্যালি আমরা মনে রাখতে পারি কিনা। ঠিক আছে, যে কি হইলো সুন্দর করে, নেল পলিশে ই আছে ইথাইল এসিটেট, পাকা কলায় প আছে পেন্টাইল এসিটেট, কমলা অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে অ দিয়ে শুরু অক্টাইল এসিটেট, জেসমিনে জ আছে বেনজাইল এসিটেট। সবগুলো এসিটেট আমরা কি আগে লিখলাম। তারপর কি হবে? আনারসে কয়টা অক্ষর থাকে? 4টা অক্ষর থাকে না? সেজন্য কি 4 কার্বন বিশিষ্ট বিউটাইল বিউটারেট। ঠিক আছে, দেখেন এই জিনিসগুলাই, এই যে পাকা কলা, ঠিক আছে, পাকা কলায় পেন্টাইল এসিটেট, কমলা। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাই পাকা কমলা কাঁচা কমলা, ভাই যদি কাঁচা কলা আসে আমি কি দেবো? কাঁচা কলার কি গন্ধ আছে? ঠিক আছে, তাহলে মানে আমার যদি কলা বলে পাকা কলা বলে আমি বলি কি পাকা কলাটা লিখবো। পাকা কমলায় কি থাকে? অক্টালিসিটেট। সুন্দর করে দেখেন ভাইয়া বলে দিছি। আনারসে কি 4টা অক্ষর আছে? 4টা অক্ষর কি বিউটাইল বিউটারেট। জেসপিনে জ আছে বেনজাইল এসিটেট। ঠিক আছে, আর আগের ইয়েতে পড়ে আসছি অলরেডি, সেটা হচ্ছে কি ইথাইল এসিটেট আমার কিসের মধ্যে থাকে? নেল পলিশের মধ্যে থাকে। তার মানে অলরেডি জিনিসটা কি আমার কি মুখস্থ করা লাগতেছে? দেখেন তো একটু টেকনিক্যালি আমরা মনে রাখতে পারতেছি না? দরকার কি? যদি আমি টেকনিক্যালি মনে রাখতে পারি, আমার কি মুখস্থ করার দরকার আছে? নাই কোনো দরকার। ঠিক আছে, জাস্ট যেটা মনে রাখবেন, দেখেন পাকা কলার মধ্যে পেন্টাইল এসিডেট যেটা বলছে, দেখেন এসিডেটের জন্য 1টা 2টা কার্বন, পেন্টাইলের জন্য 5টা কার্বন। ঠিক আছে, অক্টালের জন্য 8টা কার্বন, এসিডেটের জন্য 2টা কার্বন। এটা আমরা ভুল করব না। ঠিক আছে, যে আমার এস্টারের যে এই পাশের পোর্শনটা, সেখানে 2টা থাকবে, ওই পাশে কয়টা থাকবে? 8টা থাকবে। ওকে, তো এই জিনিস ভুল করা যাবে না। কথা হচ্ছে আমরা এটা কি আর ভুল করব? টেকনিক্যালি মনে রাখতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তার মানে না সংকেত মনে রাখতে হবে। এই যে ভাইয়া বুঝাই দিছি, যে যদি বলে পেন্টাইল C5 এই পাশে থাকবে, এসিটেটের জন্য কি CH3 C, ওকে। তারপর যদি বলে অক্টাইল C8H17, এটা এসিটেটের জন্য কি CH3C, ওকে। তারপর বিউটাইল বিউটারেট, দেখেন এই পাশে কি বিউটাইলের জন্য C4H9, বিউটারের জন্য C3H7C, তার মানে কি 4 কার্বন বিশিষ্ট। তো হয়ে গেল না? জিনিসটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা পারবেন। ওকে একই, ঠিক আছে। আচ্ছা, এখন এস্টারের হচ্ছে নর্মালি যে বিক্রিয়াটা আমরা বললাম অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া, আমরা একটু আগে দেখে আসছি। অ্যাসিড আর অ্যালকোহল মিলে কি তৈরি করতেছে? এস্টার তৈরি করতেছে, আমরা একটু আগে পড়ে আসছি। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তারপর অ্যাস্টারিফিকেশন বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের 2টা ভূমিকা আছে। দেখেন 2টা ভূমিকা কি? প্রথম ভূমিকা সে হচ্ছে প্রোটন দাতা হিসেবে কাজ করে, আর দ্বিতীয় ভূমিকা হচ্ছে নিরোধক রূপে কাজ করে, পানিকে শোষণ করে উভমুখী বিক্রিয়াকে একমুখী করে। যদি পানিকে এখান থেকে শোষণ না করা হইতো, ঠিক আছে, পানি শোষণ না করলে কি এই বিক্রিয়াটা আবার উভমুখী অন্যদিকে চলে যেত। ঠিক আছে, তো এই 2টা কাজ, একটা হচ্ছে কি প্রোটন দাতা রূপে কাজ করতেছে, আর এটা কি উভমুখী বিক্রিয়াকে একমুখী করতেছে। কথা হচ্ছে পরের বিক্রিয়াগুলো নট দ্যাট ইম্পর্টেন্ট, জাস্ট কি হবে
এই যে আমার কাছে একটা অ্যাসিড ক্লোরাইড আছে, আমরা সবসময় জানবো কি অ্যালকোহল থেকে সবসময় হাইড্রোজেন যাবে, বাকি পোর্শন থেকে বাকি জিনিস যাবে। তো এখান থেকে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড আলাদা হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কি পাবো, আর সি ডাবল ও আর HCl। ঠিক আছে, নট দ্যাট ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাস্টার শনাক্তকরণের বিক্রিয়া, ঠিক আছে, এখানে মেইনলি হচ্ছে আপনার মনে রাখতে হবে পরীক্ষাটার নাম কি, ফেরিক হাইড্রামিড পরীক্ষা। ঠিক আছে, তার মানে পরীক্ষা যদি আসে যে আমার অ্যাস্টার শনাক্তকরণ বিক্রিয়াটা কি, সেটা হচ্ছে ফেরিক হাইড্রামিড পরীক্ষা। ভাই যৌগ কি নাম মুখস্থ রাখতে হবে না? নাম মুখস্থ রাখতে হবে না, বাট যে জিনিসটা লাগবে, লালচে বাদামি বর্ণের দ্রবণ তৈরি হয়। ফেরিক হাইড্রামিড পরীক্ষায় লালচে বাদামি বর্ণের আমার দ্রবণটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি এভাবে মনে রাখবো যে অ্যাস্টারের সাথে যদি আমি হচ্ছে কি করি, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হচ্ছে হাইড্রোক্সিলামিন হাইড্রোক্সিক্লোরাইড অ্যাড করি, তাহলে হচ্ছে আমি কি লালচে বর্ণের অধক্ষেপটা পাবো। তো এখান থেকে জাস্ট আমরা কি পড়বো, এখানে অ্যাস্টারের কি পরীক্ষাটা আর অধক্ষেপটা কি, ঠিক আছে, এটা বলেই এনাফ। আচ্ছা, অ্যামাইড। অ্যামাইড কি ছিল, ওই যে আমরা পড়ছিলাম না, কার্যকরী মূলকের সক্রিয়তা সিরিজ, ঠিক আছে, মনে আছে, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, এরকম ভাবে পড়ছিলাম না। ওই যে অ্যাসিড অ্যামাইড মানে জিনিসটা কি ছিল আলটিমেটলি, সিও NH2, এটাই ছিল আমার অ্যাসিড অ্যামাইড পার্ট, বা সিম্পলি আমরা অ্যামাইডও বলি। এই মূলকটা ছিল অ্যাসিড অ্যামাইড বা হচ্ছে অ্যামাইড যৌগ। কথা হচ্ছে এই অ্যামাইড যৌগটা আমরা কিভাবে পাবো, সিম্পল হিসাব, আমরা একটা অ্যাস্টার নিব আর একটা অ্যামোনিয়ার মধ্যে বিক্রিয়া ঘটাবো। দেখেন তো আমরা কি তাই করতেছি না? আমরা একটা অ্যাস্টার নিলাম, ইথাইল অ্যাসিড একটা অ্যাস্টার নিলাম, একটা অ্যামোনিয়া নিলাম, বিক্রিয়া করে আমি পাইলাম কি, অ্যাসিটামাইড। পরীক্ষায় এটা আসতে পারে যে অ্যাস্টার আর অ্যামোনিয়ার বিক্রিয়া আমরা কি পাই, অ্যামাইড যৌগ পাই। সাথে হচ্ছে আমরা কি পাচ্ছি দেখেন তো, ইথাইল অ্যাসিটেট। তার মানে এখানে কি কাহিনীটা হবে, এই যে যে ইথাইল পার্টটা আছে সেটা আলাদা হয়ে যাবে, আর অ্যামোনিয়া থেকে জাস্ট একটা হাইড্রোজেন আসবে। বাকি কি হবে, এই হাইড্রোজেনটা মিলে হচ্ছে তারা একটা অ্যালকোহল তৈরি করে ফেললো। দেখেন তো, একটা অ্যালকোহল তৈরি করলো না, ইথানল তৈরি করে ফেললো। তার মানে এই বিক্রিয়ার মেইনলি ইম্পর্টেন্ট কি, উৎপাদটা কি তৈরি হচ্ছে। কথা হচ্ছে ভাইয়া, অ্যামাইড যৌগটা আমি কেন করব, ঠিক আছে, অ্যামাইডের কেন ব্যবহার আছে দেখেন। জীবজগৎ অ্যামাইড ছাড়া অচল। ওমা, অচল কেন? প্রোটিন সংশ্লেষণে অ্যামাইড মূলক ব্যবহৃত হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রোটিন সংশ্লেষণে অ্যামাইড মূলক ব্যবহৃত হয়, এবং আমাদের যে নাইলন আছে না, ঠিক আছে, নাইলন যে এডিপিক অ্যাসিড থেকে নাইলন তৈরি করা হয়, আমরা একটু পরে পড়বো, ঠিক আছে, সেখানে আমার অ্যামাইড মূলক থাকে। অ্যাসপিরিন, বেদনানাশক অ্যাসপিরিন, অ্যাসপিরিন কি স্টেরয়েড ওষুধ যেটা আছে, এই বেদনানাশক অ্যাসপিরিন বা স্টেরয়েড মূলক আমরা কি ব্যবহার করতেছি, আমরা এই অ্যামাইড যৌগটা ইউজ করতেছি। ঠিক আছে, আচ্ছা, অ্যাসপিরিন অ্যাকচুয়ালি যে অ্যাসপিরিনের যে প্যারাসিটামল আলটিমেটলি একই বেদনাশক হিসেবে ইউজ করা হয়। প্যারাসিটামলের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যামাইড যৌগটা ইউজ করতেছি। ওকে, আচ্ছা, তারপর সামনে লাগে এই যে নাইলন যেটা ছিল, ঠিক আছে, নাইলন হচ্ছে আমার হচ্ছে এডিপিক অ্যাসিড থাকে, এই পাশে হচ্ছে হেক্সামেথিলিন যৌগ থাকে। কথা হচ্ছে কি হয়, এখানে পলিমার নাইলন 6 এর একক, এই যে দেখেন CONH, CONH, ঠিক আছে, এখানে কি আছে, আমাদের অ্যামাইড যৌগ আছে। তারপর এখানেও কি আছে, CONH, ঠিক আছে, এখানেও কি আছে, আমাদের অ্যামাইড আছে। কথা হচ্ছে ভাই, অ্যামাইডের প্রস্তুতি কি খুব ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগবে? না, এত বেশি ইম্পর্টেন্স দিয়ে খুব বেশি পড়া লাগে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা রিডিং দিয়ে যাবো। ঠিক আছে, জাস্ট এখানে কি আছে, আমাদের সাধারণ প্রস্তুতি কি হবে, আপনি যদি কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণকে উত্তপ্ত করেন, অ্যামাইড পাবেন। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, এটা আপনি পড়তে পারেন যে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামিন থেকে একটা অ্যাসিডিক অ্যাসিড, আর যদি আপনি অ্যামিনিয়া করেন, ওই যে আগে বললাম অ্যামোনিয়া থেকে যেমন হাইড্রোজেন যাচ্ছে, মিথাইল অ্যামিন থেকেও কি যাবে, হাইড্রোজেন যাবে। বাকি পোর্শন থেকে আমার জাস্ট কি হবে, এই যে এই অংশটা আলাদা হয়ে যাবে। দেখেন তো এখানে কি আছে, CH3CO আলাদা হয়ে গেল না, এখান থেকে হাইড্রোজেনটা নাই হয়ে গেছে। কি হলো আলটিমেটলি, এখান থেকে হচ্ছে পানি নির্গত হয়ে গেল, এখান থেকে হচ্ছে পানি নির্গত হয়ে গেল, বাকি পোর্শনটা নিয়ে কি তৈরি হলো, এন মিথাইল অ্যাসিটামাইড। ওকে, এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে যাব। আচ্ছা, কথা হচ্ছে আহ এখানে অ্যামাইডের শনাক্তকারী বিক্রিয়া, ঠিক আছে, অ্যামাইডের শনাক্তকারী বিক্রিয়া মনে রাখবেন। ওই যে আমরা একটা কিছু পড়ছিলাম না, দেখেন অ্যামাইডকে উচ্চ লঘু HCl অথবা NH এর ক্ষার প্রভাবিত আদ্য বিশ্লেষণ দ্বারা কার্বক্সিলিক অ্যাসিড, পচা মাছের দুর্গন্ধযুক্ত অ্যামিন, ঠিক আছে, পচা মাছের দুর্গন্ধযুক্ত অ্যামিন, সেটা কি ছিল, কার্বিল অ্যামিন। ঠিক আছে, ঠিক আছে, কার্বিল অ্যামিন টেস্ট মনে আছে, যে 1 ডিগ্রি অ্যামিন, সেটা দিয়ে নির্ণয় করা হয়। ঠিক আছে, তারপর কি ক্লোরোফর্ম, এটা দিয়ে হচ্ছে শনাক্ত করা যায়। ঠিক আছে, মনে আছে কারো, 1 ডিগ্রি অ্যামিন, ক্লোরোফর্ম, তারপর হচ্ছে অ্যারাইল হ্যালাইড। ঠিক আছে, আমাদের কি ছিল, অ্যারাইল হ্যালাইড ছিল, এগুলো হচ্ছে শনাক্ত করা যায়। ওকে, এই কার্বিলামিন পরীক্ষা দ্বারা, ওই যে পচা মাছের দুর্গন্ধযুক্ত, দেখেন তো মনে করতে পারি কিনা, পড়ছিলাম যে, তো এটা হচ্ছে কার্বিলামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়। আচ্ছা, এখন আমরা হচ্ছে কিছু ওই যে প্র্যাকটিক্যালের পার্ট থেকে, ঠিক আছে, নর্মালি আমরা হচ্ছে এই জিনিসগুলো পড়ি না, আমরা হচ্ছে প্র্যাকটিক্যালের পার্ট থেকে কিছু জিনিস ধরে নিয়ে আসছি আপনাদের পড়ানোর জন্য। ঠিক আছে, সেই জিনিসগুলো কি,
দেখেন, জৈব যৌগে কখনো যদি কোনো হ্যালোজেন থাকে, ঠিক আছে, জৈব যৌগে কখনো যদি কোনো হ্যালোজেন থাকে, সেটার উপস্থিতি শনাক্তকরণের জন্য আমরা কোন পরীক্ষা করি? ল্যাসাইন পরীক্ষা করি। খুবই খুবই ইম্পর্টেন্ট। জৈব যৌগে কোনো ধরনের হ্যালোজেন যদি থাকে, সেটা আমরা শনাক্তকরণের জন্য কোন ধরনের পরীক্ষা করি? ল্যাসাইন পরীক্ষা করি, ঠিক আছে। আর এই যে ল্যাসাইন পরীক্ষা, সেটা কেমনে করা হয়? জাস্ট হচ্ছে আমাদের জৈব যৌগকে হচ্ছে একটা সক্রিয় ধাতুর হচ্ছে একটা গলনলে ঢুকাই দেওয়া হয়, তারপর সেখান থেকে হচ্ছে আমরা মেইনলি ধরতে পারি। দেখেন কি হয়, সোডিয়াম কি করবে? জৈব যৌগের মধ্যে যে হ্যালোজেনটা আছে সেটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম হ্যালাইড হিসেবে সে বের হয়ে আসবে। ওকে, তো এখানে মেইনলি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে, সরি ভাইয়া, আচ্ছা, যেটা হচ্ছে বলতে চাইছিলাম যে জৈব যৌগকে কি করা হয়? সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু কি? সোডিয়ামের গলন নল বা ফিউশন টিউবে হচ্ছে কি করা হয়? উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করা হলে কি হবে? জৈব যৌগের যে হ্যালোজেনটা আছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সুন্দর করে সোডিয়াম হ্যালাইড হিসেবে বাইরে বের হয়ে আসবে। ওকে, তো আই হোপ এখানে কোনো সমস্যা নাই আপনাদের। জাস্ট এখানে ইম্পর্টেন্ট যেটা, জৈব যৌগের হ্যালোজেন শনাক্তকরণে কোন পরীক্ষা করি আমরা? লেসাইন পরীক্ষা করি। দেন, ঠিক আছে। তো এখানে যে অ্যাস্টার পরীক্ষা, অ্যাস্টার পরীক্ষা মানে কি? অ্যাস্টার মানেই হচ্ছে আমরা কি একটা পাবো? সুগন্ধ পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা অলরেডি পড়ে আসছি এই যে সুগন্ধ কোথায় কোন ধরনের সুগন্ধ আছে, আমরা অলরেডি পড়ে আসছি। ওকে, কারো কোনো সমস্যার কথা না। বলেন তো, যদি সবাই পড়ে আসি, আহ কমলা, কমলার মধ্যে কোন অ্যাস্টার থাকে? দেখি কেউ পারে কিনা, কমেন্টে জানান তো আমারে। কমলার মধ্যে কোন অ্যাস্টার থাকে? জাস্ট বাংলায়, মানে বাংলায় লিখতে হবে। এই তো সাবাস আকিব, গুড। এই তো নূরজান, গুড, গুড গুড গুড। সেটা হচ্ছে কি? অকটাইল অ্যাসিটেট। মনে আছে ভাইয়া? কমলা মানে কি? অরেঞ্জ। ভাইয়া সুন্দর করে বুঝাই দিছিলাম না? ঠিক আছে, তার মানে কি? এই যে অ আছে, তার মানে কি হবে? অকটাইল অ্যাসিটেট। ওকে, মনে পড়ে? ঠিক আছে, সবাই দেখেন এখন কিন্তু মুখস্থ করে না করলেও ভাইয়া জাস্ট নাম দেখবো, নাম দেখে বলে দিব কোনটার মধ্যে কি আছে না। ঠিক আছে, ইজি না? ওকে, আচ্ছা, আমরা চলে যাই। আচ্ছা দেখেন তো, ছোটবেলার পড়াশোনা সেটা হচ্ছে এই ডিএনপি টেস্ট। ডিএনপি টেস্ট কিসের জন্য? ওই যে আমরা পড়ছিলাম কি, আমাদের অ্যালডিহাইড ছিল, আর কি ছিল? কিটোন ছিল। এই দুইটার মধ্যে কমন মূলক ছিল কি? কার্বনিল মূলক। এই কার্বনিল মূলক শনাক্তের জন্য আমরা কি করছিলাম? ডিএনপি টেস্ট করছিলাম। কথা হচ্ছে ডিএনপি টেস্টটা কিরকম ছিল? 2,4 ডিএনপি টেস্ট। 2,4 ডিএনপি টেস্ট মানে কি? 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন টেস্ট। কোন ধরনের পদক্ষেপ পড়ছিল? কমলা কালার পদক্ষেপ পড়ছিল, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কি করছিলাম? কার্বনিল মূলক শনাক্ত করছিলাম। কথা হচ্ছে এই অ্যালডিহাইড কিটোনের মধ্যে যদি কার্বনিল মূলকটা থাকে, ঠিক আছে, এটার মধ্যে যদি কার্বনিল, ঠিক আছে, কার্বনিল মূলক থাকে, তখন আমরা 2,4 ডিএনপি টেস্ট দিয়ে করি। ঠিক আছে, মনে আছে কারো? দেখেন তো ছোটবেলার পড়া মনে আছে কিনা, মানে আদান ভাইয়ের ক্লাসে পড়ছিলেন। তো এই যে 2,4 ডিএনপি টেস্ট দিয়ে হচ্ছে কমলা বা হলুদ কালার হচ্ছে পদক্ষেপ পড়তেছে, সেটা দিয়ে আমরা কি নির্ণয় করতেছি? কার্বনিল মূলক নিশ্চিত করতেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখেন তো, অ্যালডিহাইড অথবা কিটোন, এই দুইটা আমি নির্ণয় করলাম যে এটা আমার আছে, কিন্তু আমার কি জানা লাগবে? এখন আমার জানা লাগবে না, অ্যাকচুয়ালি হচ্ছে আমার অ্যালডিহাইড কিটোন দুইটার মধ্যে কোনটা আছে সেটার জন্য আমরা কোন দুইটা টেস্ট করছিলাম মনে আছে কি? একটা আমরা করছিলাম টলেন বিকারক টেস্ট, টলেন বিকারক টেস্ট, আরেকটা আমরা কি করছিলাম? ফেহুলিং দ্রবণ টেস্ট, ফেহুলিং দ্রবণ টেস্ট। ঠিক আছে, আমরা কি কি করছিলাম? টলেন বিকারক টেস্ট, আর আমরা করছিলাম কি? ফেহুলিং দ্রবণ টেস্ট। টলেন বিকারকে কি ছিল? ওই যে একটা দর্পণ তৈরি করে দিছিল, তারপর আপনি নিজের খুমা এখানে নিজে দেখছিলেন। ঠিক আছে, আর ফেহুলিং দ্রবণে কি হয়েছিল? কিউপ্রাস অক্সাইডের একটা লাল কালার পদক্ষেপ পড়ছিল। ঠিক আছে, মনে আছে? সবকিছু দেখেন তো মনে করতে পারি কিনা। ঠিক আছে, সবকিছু পড়ছিলাম, মনে করতে পারি কিনা বলেন। এই জিনিসগুলো এখানে বলা আছে। এই যে টলেন বিকারক পরীক্ষা কি করছিলেন, যে এটা হচ্ছে চকচকে সিলভার দর্পণ তৈরি করবে, খুবই ইম্পর্টেন্ট, দর্পণ সৃষ্টি করে, সেটা থেকে আমরা বুঝি যে এই পরীক্ষাগুলো কে দিছিল? পরীক্ষা দিছিল হচ্ছে অ্যালডিহাইড, পরীক্ষাগুলো দিছিল হচ্ছে অ্যালডিহাইড। ওকে, আচ্ছা, কথা হচ্ছে এই যে এখানে হচ্ছে ফর্মিক অ্যাসিড হচ্ছে, দেখেন কি করছে, ফর্মিক অ্যাসিড না অ্যাকচুয়ালি অ্যালডিহাইড হচ্ছে টলেন বিকারক পরীক্ষা দেয়, কিন্তু অন্য ধরনের পরীক্ষা দেয় না। কথা হচ্ছে অ্যালডিহাইডের পাশাপাশি আরেকটা জিনিস এই বিক্রিয়া দেয়, দেখেন উল্লেখ্য, ফর্মিক অ্যাসিড টলেন বিকারক পরীক্ষা দেয় কিন্তু 2,4 ডিএনপি পরীক্ষা দেয় না। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট এই ফর্মিক অ্যাসিড, ঝামেলার কিন্তু। যে ফর্মিক অ্যাসিড কি করবে? ফর্মিক অ্যাসিড হচ্ছে টলেন বিকারক পরীক্ষা দিবে কিন্তু 2,4 ডিএনপি পরীক্ষা দিবে না। আচ্ছা, ফেলিং দমন পরীক্ষা মাত্র পড়ে আসলাম, কিউপ্রাস অক্সাইডের কি হবে? লালচে পদক্ষেপ পড়বে। ঠিক আছে, অ্যালডিহাইড এই বিক্রিয়া দিবে, সিম্পল হিসাব। আচ্ছা, কথা হচ্ছে বেনজালডিহাইড এই বিক্রিয়া সহজে দেয় না, খুব ধীরে ঘটে। ফর্মিক অ্যাসিডও এই বিক্রিয়া দেয় কিন্তু 2,4 ডিএনপি পরীক্ষা দেয় না। তার মানে হচ্ছে
এই যে জিনিসগুলোর সাথে অ্যালডিহাইডের সাথে আমরা আরেকটা জিনিস সোজা কথা লাল মার্ক দিয়ে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে কি, ফর্মিক অ্যাসিড এই বিক্রিয়া দেয়। ফর্মিক অ্যাসিড প্লাস হচ্ছে অ্যালডিহাইড আমাদের কি এই পরীক্ষাগুলো দিচ্ছে, আর কিউটন আমাদের এই পরীক্ষাগুলো দিচ্ছে না। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা বলেন, ইয়ো, গো ফর ইট ব্রোস, বলেন উত্তর কি হবে? আকিব সাবাস, সাবাস ব্রো, তুমি এগিয়ে যাও। তাসপিয়া ভেরি গুড। দেখেন সহজ হিসাব, ভাইয়া কি পড়াইছি, পাকা কলার মধ্যে কি আছে, প আছে, খুঁজে বের করি কই প আছে, প আছে, এসিটেট, সবগুলো এসিটেট থাকার কথা, এসিটেট আছে, উত্তর চোখ বন্ধ করে কি হবে, এ হয়ে যাবে, ঠিক আছে? কোনো ধরনের কারো কনফিউশন আছে? কনফিউশন থাকলে কল মি, ঠিক আছে? কল মি মানে হচ্ছে কমেন্টে জানান। ওকে, কথা হচ্ছে ভাইয়া বাকিগুলোতে কি থাকে দেখেন। অক্সাইল অ্যাসিটেট আমরা হচ্ছে পড়ি নাই, এটা অ্যাকচুয়ালি অক্সাইল না, এটা হবে হচ্ছে অক্টাইল, ঠিক আছে? অক্টাইল অ্যাসিটেট। বিউটাইল বিউটারেট কোনটার মধ্যে থাকে? চার কার্বন বিশিষ্ট। তাহলে থাকবে কোথায়? আনারসের মধ্যে। বেনজাইল অ্যাসিটেট কি সুন্দর করে জেসমিনে থাকবে, ঠিক আছে? জেসমিনে থাকবে, ওকে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল অক্টাইল অ্যাসিটেট। অক্টাইল অ্যাসিটেট হলে সেটা কিসের মধ্যে থাকবে? কমলা। ঠিক আছে, পড়তে পারছি। এই তো জুহরা, তাসফিয়া সবাই ভেরি গুড, সবাই ভালো করে পারছেন, গুড। আচ্ছা, তারপর যাই, অ্যাস্টারের অম্লীয় আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয় বলেন তো, একটু আগে ভাই পড়ে আসছি। অ্যাস্টার এটার কি অম্লীয় আদ্র বিশ্লেষণ করবেন, ঠিক আছে? আদ্র বিশ্লেষণে আমরা কি পাবো, বলেন 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 তাড়াতাড়ি। একটু আগে ভাই বলছিলাম কিন্তু যে আপনার কাছে কি আছে, একটা অ্যাস্টার আছে, আর সি ডাবল ও আর, ঠিক আছে? এটাকে আপনি কি করবেন, পানি যুক্ত করে দিবেন, আপনার কাছে কি তৈরি হবে, একটা তৈরি হবে হচ্ছে সুন্দর করে, সে হচ্ছে একটা অ্যালকোহল তৈরি করে দিবে, আর একটা কি তৈরি করে দিবে, একটা আপনার অ্যাসিড তৈরি করে দিবে, ঠিক আছে? এই যে অ্যালকোহল আর অ্যাসিড তৈরি করলো, তার মানে হচ্ছে দেখেন তো অ্যামোনিয়া অ্যাসোসিয়েশনে কি তৈরি হয়, খনিজ অ্যাসিড না, অ্যাকচুয়ালি তৈরি হবে জৈব অ্যাসিড, যেটা আমরা পড়তেছি। আনসার হচ্ছে এ, ওকে। এই তো আকিব, জোহরা, তাসফিয়া ভেরি গুড, আনসার হচ্ছে এ। ওকে, আমরা নেক্সটে যাই, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের নতুন টপিক, বলেন তো ভাইয়া অ্যাস্টার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, একটু কমেন্টে জানান তো। অ্যাস্টার নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? একটু বলে ফেলেন আমাকে। আচ্ছা, নো প্রবলেম। ওকে, তাহলে হচ্ছে আমরা সামনের দিকে আগাই। এখন হচ্ছে আমরা একটা নতুন জিনিস পাবো, আইআর স্পেকট্রোস্কোপি। আপনাদের কি মনে আছে আইআর রশ্মি, আইআর রশ্মিকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? আদনান ভাইয়ের ক্লাসে পড়ার কথা আপনাদের, আইআর রশ্মিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছিলাম, ঠিক আছে? আদনান ভাইয়ের ক্লাসে না, আমার ক্লাসে তো পড়ছিলেন, ওই যে চ্যাপ্টার 2 তে ফার্স্ট পেপার, ঠিক আছে? সেটা কি, নেয়ার, মিডল, আর হচ্ছে ফার আইআর রশ্মি, ঠিক আছে? নেয়ার, মিডল আর হচ্ছে ফার আইআর রশ্মি, মনে আছে? নেয়ার আর ফার, ঠিক আছে, এই দুইটা কোথায় ব্যবহৃত হয়েছিল? চিকিৎসা ক্ষেত্রে, মনে করতে পারি। আর মিডলটা কোথায় ব্যবহৃত হয়েছিল? মিডলটা ব্যবহৃত হয়েছিল আমাদের জৈব যৌগের, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণের ক্ষেত্রে। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ, ঠিক আছে? দেখেন তো এই জিনিসটাই কি আমার এখানে এসে রিপিট হইলো না, যে আমি হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপি দিয়ে কি করব, আমি হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করব। কথা হচ্ছে দেখেন, এই যে আইআর স্পেকট্রোস্কোপি বলছে, এটা থেকে মেইনলি কি আমরা হচ্ছে ওএইচ আর হচ্ছে কার্বনিক মূলকটা শনাক্ত করব, ঠিক আছে? কথা হচ্ছে এই যে এখানে সুন্দর করে বলা আছে আইআর রশ্মির মিডল আইআর অঞ্চল, ঠিক আছে? সেটা কত, λ 2.5 মাইক্রোমিটার থেকে 25 মাইক্রোমিটার ব্যবহার করে আমরা কি করতে পারি, কার্যকরীমূলক শনাক্ত করতে পারি। আচ্ছা, এখন আসি, এই কার্যকরীমূলক শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের হচ্ছে মোটামুটি মিডল আয়ার হচ্ছে আমাদের তরঙ্গ যে দৈর্ঘ্যের পরিসরটা, সেটা হচ্ছে কি 2.5 থেকে 25 মাইক্রোমিটার। আর হচ্ছে তরঙ্গ সংখ্যার পরিসরটা কত হবে, সেটা 4000 থেকে 400 পার সেন্টিমিটারের মধ্যে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে সোজা কথা, আমাদের যে মিডল আয়ারটা আছে, ঠিক আছে, আমাদের মিডল আয়ারের জন্য হচ্ছে ল্যামডার মানটা কত হবে? ল্যামডার মানটা হবে হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে 2.5 থেকে 25 মাইক্রোমিটার। আর হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা নিউ বার, ঠিক আছে, সেটা কত হবে? তরঙ্গ সংখ্যার সংখ্যাটা হবে হচ্ছে 4000 থেকে 400 পার সেন্টিমিটার,
ঠিক আছে, 4000 থেকে 400 পার সেন্টিমিটার। ওকে, তো আমরা ভুল করব না। যদি বলে ল্যামডার মান কত, তখন আমাদের আনসার হবে এটা। যদি বলে তরঙ্গ সংখ্যার মান কত, আনসার হবে এটা। কথা হচ্ছে ভাই 4000 থেকে 400 কেন হইলো, 400 থেকে 4000 কেন হইলো না, দেখেন এটা কিন্তু আলটিমেটলি পার সেন্টিমিটার হিসাব না। তার মানে কি জিনিসটা উল্টায় যায়, বড়টা আগে আসে, ছোটটা পরে চলে যায়। ঠিক আছে, আচ্ছা। তারপর এই যে সুন্দর করে এই জিনিস আমরা অলরেডি বলে ফেলছি, মিডল আয়ার অঞ্চলের হচ্ছে আয়ার শোষণ বর্ণালী দিয়ে আমরা জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করতে পারি। ঠিক আছে, এখন কথা হচ্ছে টোটালি এই যে বললাম যে আমরা 4000 থেকে 400 দিয়ে শনাক্ত করতে পারি। আমাদের বইয়ে দেখেন ডিরেক্টলি বলা আছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য আইআর বর্ণালীর তরঙ্গ সংখ্যা হলো 1000 থেকে 4000 পার সেন্টিমিটার। খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা আমরা 400 থেকে 4000 পরে আসলাম, এটা কি মোটামুটি মিডল আয়ারের রেঞ্জটা ছিল, মিডল আয়ারের রেঞ্জ। আর যদি হচ্ছে বলে যে এই মিডল আয়ারের বাইরে এটা কি হবে, কার্যকরী মূলকের জন্য কত হবে, কার্যকরীর জন্য হবে সেটা হচ্ছে 4000 থেকে আমাদের কত, 1000 পার সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে কার্যকরী মূলকের জন্য, পরীক্ষায় আসার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মিডল আয়ারের রেঞ্জ হচ্ছে 400 থেকে 4000, আর আমাদের কার্যকরী মূলকের জন্য কত, 4000 থেকে 1000। ওকে, কখনো ভুল করব না। আচ্ছা, তারপরে এখানে তেমন হাবি জাবি তেমন কিছু নাই, এখানে হচ্ছে মেইনলি হচ্ছে এই যে এই কোশ্চেনটার জন্য এই প্রশ্নটা রাখা, জৈব যৌগের কার্যকরীমূলক সময়ে আইআর বর্ণালীতে তরঙ্গ সংখ্যা বা ফ্রিকোয়েন্সি কত হবে, একটু আগে মাত্র পড়ছি আমরা, 1000 থেকে 4000 পার সেন্টিমিটার। ওকে, সি, 1000 থেকে 4000 পার সেন্টিমিটার। ওকে, তো হোপফুলি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে যে এই কথাটা বলছে সেটা হচ্ছে এই যে আমাদের 1000 থেকে 4000 কথাটা বলছে, সাথে হচ্ছে একটা কথা বলছে দেখেন, এই যে আণবিক কম্পাউন্ড মানে আমাদের হচ্ছে টোটাল জিনিসটা কি শোষণ, তারপর হচ্ছে কি বিকিরণ, এইভাবে জিনিসগুলো হচ্ছে। কথা হচ্ছে আণবিক কাঠামোর কম্পনজনিত যে শোষণ ব্যান্ড অঞ্চলটা আছে, সেই ক্ষেত্রে নিউবারটা কত, শোষণ অঞ্চলের ক্ষেত্রে নিউবারটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে স্কেলিটাল রিজিয়ন। স্কেলিটাল রিজিয়নের ক্ষেত্রে আমাদের তরঙ্গ সংখ্যাটা হবে হচ্ছে 1400 থেকে 650 পার সেন্টিমিটার। এবং এই স্কেলিটন রিজিয়নটাকে আমরা বলি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল, কারণ এটা দিয়ে হচ্ছে মেইনলি আমরা কি করতে পারি, একটা যৌগের নিজস্ব পরিচয়দায়ক, ঠিক আছে, একটা পরিচয় হচ্ছে আমরা বিবেচনা করতে পারি। ঠিক আছে, এই যে পরিচয়দায়ক বা ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল মানে সোজা কথা হচ্ছে আমাকে যদি পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন করে যে ফিঙ্গারপ্রিন্ট অঞ্চলের তরঙ্গ সংখ্যা কত, ফিঙ্গারপ্রিন্টে হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা কত, সেটা সিম্পলি হচ্ছে আমি লিখবো কি 1400 থেকে 650 পার সেন্টিমিটার। ঠিক আছে, আমরা যেন ভুল না করি, 1400 থেকে 650 পার সেন্টিমিটার, এটা যেন আমরা কোনোভাবে ভুল না করি। কারণ কি ফিঙ্গারপ্রিন্ট, আমরা যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি আমাদের হচ্ছে ডিভাইস খুলতেছি না, কথা হচ্ছে এই যে ডিভাইসটা আমরা খুলতেছি, কথা হচ্ছে কি আমরা নিজের পরিচয় দিয়ে খুলতেছি। তার মানে কি ফিঙ্গারপ্রিন্ট মানে কি পরিচয় দাও, তার মানে এই ফিঙ্গারপ্রিন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে পরিচয় নির্দেশ করতেছে, আমার পরিচয় নির্দেশ করতেছে। ঠিক আছে, কখনো ভুল করব না। আর কার্যকরী মূলকের হচ্ছে কম্পনজনিত, আণবিক কাঠামোর কম্পনজনিত এই জিনিসটা হয়, কার্যকরী মূলকের কম্পনজনিত কারণে কোনটা হয়, 1000 থেকে আমাদের 4000 পার সেন্টিমিটার। ঠিক আছে, ভুল করবো না, এটা হচ্ছে আণবিক, এটা হচ্ছে কার্যকরী মূলকের জন্য, এটা কখনো ভুল করব না, কখনোই কখনোই ভুল করব না। ওকে, তো আমরা যেন ভুল না করি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্পেশালি আমি মার্ক করে দিই আপনাদের জন্য কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট হবে সবচেয়ে বেশি, এই 2, 3, 4। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের 6, 9, 10। ঠিক আছে, এখানে 5টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন মোটামুটি 10টার মধ্যে কিন্তু 7টাই মার্ক করছি, কেন ইম্পর্টেন্ট দেখেন, এই যে 3টা আছে, এই 3টা কিন্তু কার্বনিল মূলক, কার্বনিল মূলক। ঠিক আছে, কার্বনিক মূলকের ক্ষেত্রে দেখেন যখন সেটা অ্যামাইডের ক্ষেত্রে হবে, ঠিক আছে, মানে হচ্ছে CONH2 হবে, তখন তার হচ্ছে তরঙ্গ সংখ্যাটা কত হবে, 1630 থেকে 1690 এর মধ্যে। ওকে, তার মানে অ্যামাইড দিয়ে শুরু হবে। যখন এই জিনিসটা অ্যালডিহাইড কিটোন কিংবা অ্যাসিড অ্যাস্টারের ক্ষেত্রে যাবে, তখন সেটা কত হয়ে যাবে, 1700 থেকে 1750। আর যখন সেটা অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে যাবে, ঠিক আছে, অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে যাবে, তখন সেটা কত হয়ে যাবে, 1800 থেকে 1870। তার মানে এই যে কার্বনিল মূলক, ঠিক আছে, এই কার্বনিল মূলক চেনার রেঞ্জটা আমার কত থেকে হচ্ছে, মোটামুটি কি দেখেন তো, 1600 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়, 1870-এ, মানে 1600 থেকে 1900-এর মধ্যে আমরা ধরতে পারি। ঠিক আছে, 1600 থেকে 1900 পার সেন্টিমিটারের মধ্যে আমরা কার্যকরী মূলকের রেঞ্জটা ধরতে পারি। ওকে, তো আই হোপ যে এখানে আপনারা কোনো ভুল করবেন না। তারপর সেম ভাবে দেখেন 5, 8, সরি 5, 9, 10 এই দুইটার জন্য, তিনটার জন্য দেখেন 5 কি OH মূলক, 9 কি OH মূলক, 10 কি OH মূলক। দেখেন কার্বক্সিলিক অ্যাসিডের জন্য সেটা কি হবে, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য 2500 থেকে 3000। ঠিক আছে, 2500 থেকে 3000। কথা হচ্ছে যদি সেটা অ্যালকোহল এবং ফেনলের ক্ষেত্রে হয়, ঠিক আছে, অ্যালকোহল এবং ফেনলের হাইড্রোজেন বন্ধনে হচ্ছে OH মূলকের দেখেন
তখন সেটা কত, এখানে ছিল কত 2500 থেকে 3000, এখানে কত 3200 থেকে 3600। আর অ্যালকোহল ফেনল যখন একক অণু হিসেবে তারা বিরাজমান থাকবে তখন কত 3600 থেকে 3640, ঠিক আছে। তার মানে আমি যদি বলি যে এদের ক্ষেত্রে, ঠিক আছে, এদের ক্ষেত্রে যখন আমি অ্যালকোহল হিসেবে বিবেচনা করছি, ঠিক আছে, মানে ওএইচ মূলক হিসেবে বিবেচনা করছি, জিনিসটা কি অ্যাকচুয়ালি 2500 থেকে শুরু হয়েছে, মোটামুটি 3700 পর্যন্ত আমাদের হচ্ছে পার সেন্টিমিটার পর্যন্ত জিনিসটা অতিক্রম করছে, ঠিক আছে। 2500 থেকে কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল ফেনলের ক্ষেত্রে যখন হাইড্রোজেন বন্ধন থাকবে 3200 থেকে 3600, আর যখন একক বন্ধন থাকবে তখন সেটা হবে কি 3600 থেকে 3640, ঠিক আছে। মেইনলি আমাদের পরীক্ষায় এই দুইটা জিনিসকেই টার্গেট করা হয়। সাথে হচ্ছে সিএইচওটা আমরা জেনে রাখি, সেটা হচ্ছে অ্যালডিহাইডের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যালডিহাইডের ক্ষেত্রে সিএইচ এর কত 2700 থেকে 2900, ঠিক আছে। অ্যালডিহাইডের ক্ষেত্রে 2700 থেকে 2900। তার মানে আরেকটা জিনিস এখন হচ্ছে আমরা রিপিট করি, এই যে কার্বনের মূলক সেটা পাইলাম কত 1600 থেকে 1900, এবং জিনিসটা কিরকম হয়েছে, ফার্স্টে ছিল অ্যামাইড, ঠিক আছে, ফার্স্টে ছিল আমাদের অ্যামাইড, তারপর আমাদের কি হয়েছে অ্যালডিহাইড কিটোন এস্টার, তারপর আমাদের কি হয়েছে অ্যানহাইড্রাইড, আস্তে আস্তে বাড়ছে 1600 থেকে আস্তে আস্তে বাড়ছে 1630 থেকে 1690, 1700 থেকে 1750, 1800 থেকে 1870, ঠিক আছে, এরকম ভাবে বাড়ছে। অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়েছে 2500 থেকে 3700 পর্যন্ত গেছে। সিএইচওর ক্ষেত্রে কি হয়েছে 2700 থেকে 2900 মধ্যে ছিল, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে লাগতে পারে, কাজে লাগতে পারে। ওকে, তো ভাইয়ারা কি টেকনিকটা ধরতে পারছি যে কোন জিনিসগুলো কিভাবে আসতে পারে? চলেন আমরা একটা কোশ্চেন সলভ করি। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে বর্ণালী মিতির সর্বোত্তম পদ্ধতি কোনটি? চিন্তা করেন তো কোনটা হতে পারে, উত্তরটা বলে দেন আমাকে। কি হবে উত্তর বলেন। আকিব, ভেরি গুড। উত্তর হচ্ছে আইআর। আমরা একটু আগে পড়ে এসেছি আইআর কোনটা, সেটা হচ্ছে মিডল আইআর। ওকে, তো পারবো সবাই? ওকে, তাসপিয়া, আকিব, ভেরি গুড, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এটা বুঝতে পারতেছি যে এটা অ্যাকচুয়ালি কি ছিল, এটা হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলকের জন্য আমার কি ছিল, মিডল আইআর অঞ্চলটা ছিল, মিডল আইআর। ওকে, আচ্ছা, চলেন পরের কোশ্চেনে চলে যাই। কোন অঞ্চলের আইআর বর্ণালীর সাহায্যে কার্যকরীমূলক কোনটা? কার্বনিল। এই যে দেখেন একটা কোশ্চেন এসে পড়ছে মেডিকেল 22 সালে, কার্বনিল মূলক, ঠিক আছে। চিন্তা করেন, এখন আমি কিন্তু ভাইয়া বলে দিচ্ছি, ঠিক আছে। দেখেন কোনটা আনসার হবে, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, পারবেন যে কার্বনিল মূলকটা কিসের জন্য ছিল, মোটামুটি একটু চিন্তা করেন, পারবেন? দেখি পারতেছেন কিনা। হ্যাঁ আকিব, কনফিউশনের কিছু নাই, ডি হবে। কারণ কি, চলেন আমরা দেখে আসি। এই যে কার্বনিল 1600 থেকে 1900 বলে দিছি না, দেখেন তো এই রেঞ্জের মধ্যে কি আছে। এই রেঞ্জের মধ্যে কি 1600 থেকে 1900 মধ্যে আর কিছু আছে এটা বাদে? এটা বাদে কি আর কিছু আছে? নাই। তার মানে আনসার কি হবে? ডি, ঠিক আছে। আমরা হচ্ছে ওএইচ এর জন্য যেমন পড়ছিলাম, ওএইচ এর জন্য কত ছিল, মোটামুটি হচ্ছে আমরা দেখছিলাম 2500 থেকে কত ছিল, 3700 ছিল, ঠিক আছে, 3700 পার সেন্টিমিটার। ওকে, তারপর সিএইচ এর জন্য আমাদের কত ছিল, আমাদের সিএইচ ছিল 2700 থেকে 2900, ঠিক আছে, 2700 থেকে 2900 পার সেন্টিমিটার। তো হচ্ছে এরকম জিনিস, এই যে আমরা একটু আগে দেখে আসছি 2700 থেকে 2900 এই জিনিসগুলো। ওকে, তো কার্বনিক মূলক যেহেতু আসছে আমাদের কি আনসার হবে? ডি। ওকে, তাহলে ধরতে পারছি আকি, ভেরি গুড, ঠিক আছে। জান্নাতুল একটু ছোটখাটো ভুল হয়ে গেছে, আমরা নেক্সট থেকে ভুলটা করব না। ওকে, নেক্সট থেকে আমরা এই ভুলটা করব না। ওকে, এখন আমরা চলে যাব নতুন একটা টপিকে, সেটা হচ্ছে গ্লিসারিন ও ফেনল, ঠিক আছে। এই গ্লিসারিন এবং ফেনল চিনতে হলে ফার্স্ট হচ্ছে আমাদের জানতে হবে তেল কি জিনিস, চর্বি কি জিনিস। চর্বি মানে আমরা বলি না দক্কা দক্কা জিনিস, মানে হচ্ছে কি মোটামুটি কঠিন অবস্থায় আছে। তেল মানে লিকুইড করে পড়ে যায়, ঠিক আছে। কথা হচ্ছে এই যে চর্বি আর তেল, কথা হচ্ছে এই গ্লিসারিন আর ফেনল, ঠিক আছে। গ্লিসারিনটা মেইনলি হচ্ছে তেল বা চর্বির একটা অংশ। মনে রাখবেন আমাদের যে তেল বা চর্বি থাকে না, সেটার মধ্যে কি থাকে, অ্যাস্টার মূলক থাকে, ঠিক আছে, অ্যাস্টার মূলক থাকে। সবার আগে চলেন আমরা গ্লিসারিনের সংকেতটা জেনে নিই। CH2, CH, CH2, প্রত্যেকের সাথে একটা OH মূলক যোগ করব। দেখেন তো আদনান ভাইয়া পড়াইছিল কিনা আপনাদের, যে তিনটা OH মূলক থাকলে সেটাকে আমরা বলবো কি, তিনটা OH, OH মূলক যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো কি, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারিন হচ্ছে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, ঠিক আছে, যেটা কি একটা পলিহাইড্রিক অ্যালকোহলের অংশ। কথা হচ্ছে এই যে আমার কাছে ট্রাইহাইড্রিক অ্যালকোহলটা আছে, এই ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা পলিহাইড্রিক অ্যালকোহল কোথায় ব্যবহৃত হয় মনে আছে? ময়শ্চারাইজিং এজেন্ট রূপে, চোখের ড্রপ, লোশন, আমরা স্নোতে এগুলো ব্যবহার করি, ঠিক আছে। এই যে গ্লিসারিনটা আছে, এই গ্লিসারিনকে আমরা হচ্ছে মেইনলি
বিভিন্ন জায়গা থেকে তৈরি করতে পারে, আমরা একটু পরে দেবো, কিন্তু কথা হচ্ছে এর আগে কিছু বেসিক জিনিসপত্র দেখে আসি। এই যে গ্লিসারিন ছাড়া তেল বা চর্বি গঠন সম্ভব নয়। চর্বি আর তেলের মধ্যে পার্থক্য কি? মেনলি মনে রাখবেন, আমাদের যে চর্বিগুলো থাকে, ঠিক আছে, এই চর্বিটা হচ্ছে যখন সম্পৃক্ত হবে, চর্বি বা তেল হচ্ছে সম্পৃক্ত হয়, এটা মেনলি হচ্ছে প্রাণীজ হয়। আর যখন সেটা অসম্পৃক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? উদ্ভিজ্জ হয়ে যায়। ঠিক আছে, মনে রাখবেন, যখন সেটা সম্পৃক্ত সেটা কিসের দিকে চলে যায়? প্রাণীজের দিকে। যখন সেটা অসম্পৃক্ত সেটা চলে যায় কি? আমাদের উদ্ভিজ্জর দিকে। কথা হচ্ছে দেখেন, সম্পৃক্ত উচ্চতর ফ্যাটিক অ্যাসিড কি কি আছে, যেমন পামিটিক অ্যাসিড, তারপর হচ্ছে কি স্টিয়ারিক অ্যাসিড, এরা কি? এরা হচ্ছে প্রাণীজ কঠিন চর্বি। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কারা আছে? আমাদের অলিক অ্যাসিড আর হচ্ছে কি আমাদের লিনোইক অ্যাসিড। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি অসম্পৃক্ত অ্যাসিড, এবং থাকে কোথায়? আমাদের উদ্ভিজ্জ তেলের মধ্যে। কথা হচ্ছে তেল আর চর্বির মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য মনে রাখবেন তেলের গলনাঙ্ক। ঠিক আছে, তেলের হচ্ছে বয়লিং পয়েন্ট হচ্ছে <20 °C, আর চর্বির ক্ষেত্রে বয়লিং পয়েন্ট হচ্ছে <20 °C। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবো। দেখেন, চর্বির গলনাঙ্ক 20 °C এর বেশি হয়, তেলের গলনাঙ্ক 20 °C এর কম হয়। ওকে, এটা আমরা ভুল করবো না। ফেনলে আমরা একটু পরে যাব, ঠিক আছে, একটু পরে যাবো, বাট এখানে বেসিক জিনিসটা দেখে রাখি। ফেনল হচ্ছে কি হয়? অম্লধর্মী। ফেনলটা কি সেটা আমরা দেখে রাখি, ঠিক আছে। এই হচ্ছে ফেনল, ঠিক আছে, মনে পড়ে কিনা দেখেন। এই হচ্ছে ফেনল। ফেনলটা হচ্ছে অম্লধর্মী কেন হয়? কারণ হচ্ছে এদের যে ইলেকট্রনটা সেটা হচ্ছে বেঞ্জিনের রেজোনেন্সের মধ্যে হচ্ছে চলে যায়, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন পৃথক পৃথক হয়ে যায়, হাইড্রোজেনটা সুন্দর করে আলাদা হয়ে যায়। ঠিক আছে, তো কোনো একটা যৌগ থেকে হাইড্রোজেন চলে যাওয়া মানে কি? H+ চলে যাওয়া মানে কি? সে হচ্ছে একটা কিসের মতো কাজ করতেছে? একটা অ্যাসিডের মতো কাজ করতেছে, সেজন্য ফেনল হয় অম্লধর্মী। শিল্পক্ষেত্রে ফেনল থেকে কি কি তৈরি করা হয় দেখেন, নাইলন, ইপক্সি আঠা বা গ্লু, থার্মোসেটিং ব্যাকেলাইট, এগুলো হচ্ছে প্রস্তুত করা যায়। ওকে, তো হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখবো। এই যে অধিক হাইড্রোজেন বন্ধনের কারণে পলিহাইড্রিক অ্যালকোহল কোথায় কোথায় ব্যবহৃত হয় আমরা পড়ে ফেলছি অলরেডি। ঠিক আছে, যেমন গ্লাইকল, তারপর হচ্ছে গ্লিসারিন, এগুলো হচ্ছে আই ড্রপ, স্নো, কোল্ড ক্রিম, লিপস্টিক তৈরিতে হচ্ছে ময়শ্চারাইজিং এজেন্ট রূপে ব্যবহার করা হয়। এই জিনিসটা আমাদের অনেক আগেই পড়া শেষ। ঠিক আছে, এই জিনিসটা আমাদের অনেক আগেই পড়া শেষ। আচ্ছা, একটা জিনিস, হ্যাঁ আকিব ঠিক বলছো, আমি হচ্ছে ভাইয়া একটু মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি হবে মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক তো মেল্টিং পয়েন্ট, ভাইয়া হচ্ছে ভুলে বয়লিং পয়েন্ট লিখে ফেলছি। থ্যাংক ইউ আকিব। ঠিক আছে, এটা হবে মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। কথা হচ্ছে আমরা পরে যাই। এই যে আমাদের মোটামুটি গ্লাইকল দেওয়া আছে, গ্লিসারিন দেওয়া আছে, ইথানল দেওয়া আছে, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে একটা মনোহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, দেখেন তো মনে পড়ে কিনা। এটা ছিল আমাদের একটা মনোহাইড্রিক অ্যালকোহল। এটা ছিল কি আমাদের একটা ডাইহাইড্রিক অ্যালকোহল। এটা ছিল আমাদের একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা গ্লিসারিন। ঠিক আছে, আর পলিহাইড্রিক কি ছিল? সরবিটল। ওকে, পলিহাইড্রিক ছিল কি? সরবিটল। তো গ্লিসারিনের আরেকটা নাম কি? গ্লিসারিনের আরেকটা নাম হচ্ছে গ্লিসারল বা প্রোপেন 1 2 3 ট্রাইল। কারণ কি? এই যে একটা, দুইটা, তিনটা কার্বন আছে, ঠিক আছে, প্রোপেন 1 2 3 ট্রাইঅল। ওকে, এই যে প্রোপেন 1 2 3 ট্রাইঅল বা হচ্ছে গ্লিসারল। এই গ্লিসারিন আমরা তিনটা জায়গা থেকে প্রস্তুত করতে পারি। একটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে গ্লিসারিনের প্রস্তুতি। গ্লিসারিনের প্রস্তুতির ক্ষেত্রে আমরা তিনটা জায়গা থেকে করতে পারি। একটা হচ্ছে তেল বা চর্বির আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, তেল বা চর্বির আর্দ্র বিশ্লেষণ। তেল বা চর্বির আর্দ্র বিশ্লেষণ সেটা কি হইতে পারে? সেটা হইতে পারে অম্লীয়, হইতে পারে অম্লীয়, সেটা হইতে পারে ক্ষারীয়। ঠিক আছে, অম্লীয় হইতে পারে, ক্ষারীয় হইতে পারে। কথা হচ্ছে এই হলো দুইটা। আর এটা কি একদম যেটা হচ্ছে বর্তমান প্রসেস, ঠিক আছে, বর্তমান প্রসেস, এটা হচ্ছে আধুনিক, সেটা হচ্ছে প্রোপিনের সংশ্লেষণ। ঠিক আছে, প্রোপিনের সংশ্লেষণ, প্রোপিনের সংশ্লেষণ। কথা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে মনে রাখবেন আধুনিক প্রসেস, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আধুনিক প্রসেস। আধুনিক প্রসেস হচ্ছে এটা। কথা হচ্ছে ভাই অম্লীয় বিশ্লেষণে ক্ষারীয় বিশ্লেষণের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, ক্ষারীয় বিশ্লেষণ মনে রাখবেন, ক্ষারীয় বিশ্লেষণটা হচ্ছে মেইনলি করা হয় হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি। আর অম্লীয় বিশ্লেষণটা হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে আয়ন H+ এর উপস্থিতিতে। কি হবে? যেহেতু তেল বা চর্বি আমি বললাম কি এটা হচ্ছে এক ধরনের এস্টার, এস্টারে যখন হচ্ছে আমি আদ্র বিশ্লেষণ করব, আমি পাবো কি? একটা অ্যাসিড পাবো, আর হচ্ছে আমরা একটা কি পাবো? অ্যালকোহল পাবো। ঠিক আছে, এই অ্যালকোহল হিসেবে আমরা কি পাচ্ছি? অ্যালকোহল হিসেবে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি হচ্ছে গ্লিসারিন, গ্লিসারিন। ওকে, আর অ্যাসিড হিসেবে আমরা যখন হচ্ছে অম্লীয় বিশ্লেষণটা করব তখন হচ্ছে কি? এটা অ্যাসিড হিসেবে পাবো। অম্লীয় বিশ্লেষণে আমরা অ্যাসিডই পাবো, কিন্তু যখনই সেটা হচ্ছে আমরা
ক্ষারীয় বিশ্লেষণে চলে যাব, তখন অ্যাসিডের এইচ প্রান্তটা কি হবে, সোডিয়াম দ্বারা হচ্ছে প্রতিস্থাপিত হয়ে যাবে। ফলস্বরূপ কি হবে, আমাকে সুন্দর করে একটা সাবান উপহার দিবে। মনে রাখবেন, তার মানে এই যে আমাদের অ্যাস্টারটা আছে বা তেল বা চর্বিটা আছে, এটার যে ক্ষারীয় বিশ্লেষণ, ঠিক আছে, এটার যে ক্ষারীয় বিশ্লেষণ, ক্ষারীয় বিশ্লেষণ আমরা কি পাচ্ছি, সাবান পাচ্ছি। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ক্ষারীয় বিশ্লেষণে পাচ্ছি সাবান। আর অম্লীয় বিশ্লেষণে আমরা কি পাচ্ছি, নর্মালি যেটা পাওয়ার কথা সেই জিনিসটাই পাচ্ছি, সেটা হচ্ছে কি, অ্যাসিডই পাচ্ছি। কোন ধরনের অ্যাসিড পাচ্ছি, ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, ফ্যাটি অ্যাসিড পাচ্ছি। ওকে, তো হোপফুলি ভাইয়ার আমরা আর ভুল করব না, ঠিক আছে, এই জিনিসটা আমরা আর কখনোই কখনোই ভুল করব না। ওকে, হোপফুলি এটা মনে থাকবে। আমরা এখন এই জিনিসগুলাই দেখবো। দেখেন, তেল বা চর্বির আমরা ফার্স্টে কি দেখবো, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ দেখি। দেখেন, ক্ষারীয় আদ্র বিশ্লেষণে কি হবে, এই যে কস্টিক সোডা, কস্টিক সোডা সবন্ধ আমরা যখন আদ্র বিশ্লেষণ করব তখন কি তৈরি হবে, সাবান আর গ্লিসারিন উৎপন্ন হবে। ঠিক আছে, দেখেন, উৎপন্ন পদার্থকে NaCl এর গাঢ় দ্রবণ বা ব্রাইন, ব্রাইন মানে কি, NaCl এর গাঢ় দ্রবণ, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যোগ করলে সাবান ভেসে ওঠে, আর তখন সাবান পৃথক করে নেওয়ার পদ্ধতিকে আমরা বলি হচ্ছে গ্লিসারিন মিশ্রণ বা হচ্ছে স্পেন্ট লাই। এই স্পেন্ট লাইয়ের মনে মনে রাখবেন 3 থেকে 5% গ্লিসারিন থাকে। ঠিক আছে, এই স্পেন্ট লাইয়ের মধ্যে হচ্ছে আমাদের 3 থেকে 5% হচ্ছে কি থাকবে, গ্লিসারিন থাকবে। 3 থেকে 5% গ্লিসারিন থাকে, স্পেন্ট লেয়ারের মধ্যে 3 থেকে 5% গ্লিসারিন থাকে। ঠিক আছে, এখন বিক্রিয়াটা চলেন একবার দেখে আসি। বিক্রিয়াটা হচ্ছে এই যে আমাদের বিক্রিয়াটা, এটা হচ্ছে তেল বা চর্বি, দেখেন COOR, তার মানে এটা কি, একটা এস্টার। ঠিক আছে, কি করলাম, আমার হচ্ছে অম্লীয় আদ্র বিশ্লেষণ, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলাম, কি দিল আমাকে, একটা অ্যালকোহল উপহার দিল, এটা হচ্ছে কি, একটা অ্যালকোহল, এটা হচ্ছে একটা অ্যালকোহল, আর সাথে হচ্ছে কি দিল, সাবান। কারণ কি, এই যে এইচ প্রান্তটা কি হয়েছে, সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সাবান। তো এই যে বিক্রিয়াটাকে, এটাকে আমরা বলতেছি সাপোনিফিকেশন বিক্রিয়া। এই যে সাপোনিফিকেশন বা সাবানায়ন বিক্রিয়া, সাপোনিফিকেশন বা সাবানায়ন বিক্রিয়া। তার মানে কোন জিনিস তৈরি করার জন্য সাবানায়ন বিক্রিয়া লাগে, গ্লিসারিন তৈরি করার জন্য আমার কি লাগবে, সাবানায়ন বিক্রিয়াটা লাগবে, আমরা যেন ভুল না করি। ওকে, আচ্ছা, এটা আমি অলরেডি ভাই বলে দিচ্ছি। এখন স্পেন্টলারের মধ্যে 3 থেকে 5% গ্লিসারিন থাকে। তারপর এটাকে যখন আপনি ফিটকিরি বা অ্যালাম, সংকেতটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। ঠিক আছে, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 পানি। ঠিক আছে, তো সোজা কথা, ফিটকিরি কি, ফিটকিরি হচ্ছে 3টা জিনিসের মিশ্রণ। আবারও বলতেছি, ফিটকিরি পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, ঠিক আছে, সাথে হচ্ছে 24 পানি, 24 পানি। ঠিক আছে, দেখেন তো, এটা হচ্ছে আমাদের ফিটকিরি সংকেত, K2SO4, L2SO4 3, আর হচ্ছে 24 পানি, এটা হচ্ছে আমাদের ফিটকিরির সংকেত। তো এটাকে যখন একসাথে হচ্ছে করা যাবে, তখন নিম্নচাপ পাতন করলে 80% গ্লিসারিন পাওয়া যায়। ঠিক আছে, নিম্নচাপ পাতনের মাধ্যমে এটিকে আপনি কি করতেন, বিশুদ্ধ গ্লিসারিন পাবেন, যার আপেক্ষিক গুরুত্ব কত, 1.26। যদি অম্লীয় আদ্র বিশ্লেষণ করি কি হবে, এখানে তো জাস্ট কি H প্লাসটা যাবে, তো সিম্পলি আমাদের গ্লিসারিন, যেটা অ্যালকোহল তৈরি করার কথা, সাথে হচ্ছে একটা অ্যাসিড আপনাকে তৈরি করে দিয়ে দিবে। তো এখানে কোনো ধরনের কনফিউশন নাই, কিচ্ছু নাই, সিম্পল হিসাব। আচ্ছা, তো এগুলো যেন আমরা ভুল না করি। আচ্ছা, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছুই নাই। আচ্ছা, আপনাদের স্টিয়ারিক অ্যাসিড, অলিক অ্যাসিড, লিনোইক অ্যাসিড, এগুলো নিয়ে একটু কনফিউশন হয়, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, দেখেন, C17H33COOH, এটা একটা, C17H31COOH, এটা একটা, আরেকটা হচ্ছে C17H35COOH, এটা একটা। এগুলোর মধ্যে কেন আপনারা কনফিউশন করবেন, ভাইয়ের মতো একটা ট্রিক দিয়ে মনে রাখেন না, তাইলে তো হয়। দেখেন তো ভাই, কি ট্রিক দিয়ে আপনি মনে রাখতেন, এই যে আপনাদের ট্রিকটা শিখাই দিই। দেখেন, এখানে কি আছে, ওয়ান না, ওয়ান, ওয়ানের মধ্যে কি আছে, এন বা ন আছে, তার মানে এর নামের মধ্যে কি থাকবে, ন থাকবে। দেখেন, লিনোলিক অ্যাসিড, নামের মধ্যে কি আছে, ল আছে, লিনোলিক অ্যাসিড, দেখেন, এই যে ন আছে। ঠিক আছে, এন বা ন আছে, নামের মধ্যে কি আছে, লিনোলিক অ্যাসিড। 33, 33, এটা দেখতে কি, থ্রি বা ও এর মতো, অলিইক অ্যাসিড, ও এর মতো দেখতে, অলিইক অ্যাসিড। দেখেন তো কত সুন্দর না জিনিসগুলা। তারপর 35, এই 5 দেখতে কি, ইংলিশ এস এর মতো না, স্টিয়ারিক অ্যাসিড, সিম্পল। স্টিয়ারিক অ্যাসিড কি দিয়ে শুরু হয়, এস দিয়ে শুরু হয়, স্টিয়ারিক অ্যাসিড। ঠিক আছে, দেখেন তো এগুলো কি কখনো মুখস্থ করা লাগবে, আর জীবনে মুখস্থ করা লাগবে আপনাদের, সিম্পল না? তো দেখেন কি বলছে, মোমবাতির অধিক গলন রোধের জন্য, অধিক গলন রোধের জন্য কি করে, আমরা স্টিয়ারিক অ্যাসিড ইউজ করতেছি। ঠিক আছে, এই স্টিয়ারিক অ্যাসিডের সঙ্গে আমরা মাত্র পড়ে ফেললাম, দেখতে কি 5টা হচ্ছে এস এর মতো, সেজন্য কি স্টিয়ারিক অ্যাসিড। ওকে, তো আমরা কি এই জিনিস ভুল করব, কখনো ভুল করব না। ওকে, তো দেখেন কত সিম্পল, 5 দেখতে এস এর মতো, এস দিয়ে স্টিয়ারিক অ্যাসিড। 33, থ্রি দেখতে কি, ও এর মতো, অলিক অ্যাসিড। ওয়ান আছে, ওয়ানের মধ্যে কি আছে, ন আছে, লিনোইক অ্যাসিড। ঠিক আছে, সিম্পল হিসাব। ঠিক আছে, কেন আমি কষ্ট করব, ইজিলি মনে রাখা যায় না, মুখস্থ করার কি দরকার আছে, না? আচ্ছা,
তারপর আমরা যাই প্রোপিন থেকে গ্লিসারিন, ওই যে আমাদের আধুনিক সংশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আধুনিক সংশ্লেষণ পদ্ধতিটা, যেখানে কি করতেছি আমরা পেট্রোলিয়ামের হচ্ছে আমরা বিয়োজনে হচ্ছে সোজাসুজি আমরা গ্লিসারিন তৈরি করতেছি। এখন কি হবে, এই যে আমাদের প্রোপিনটা আছে, প্রোপিনটাকে হচ্ছে অবশ্যই এই পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক্লোরিনেশন করার জন্য 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। সেখান থেকে আস্তে আস্তে অনেক কিছু উপাদান হচ্ছে আমাদের ধাপ অতিক্রম করে আলটিমেটলি গ্লিসারিন পাবো। তেমন বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আমাদের ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে এই যে আমাদের প্রোপিনের সংশ্লেষণ, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি, এটা আমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। ওকে। গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া, ভাই আল্লাহ নামে এটা যদি স্টার দেই, যত স্টার দিব তত বেশি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া খুবই খুবই ইম্পর্টেন্ট, কেন যে এত ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা এটা আসে সেজন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া কথা হচ্ছে ভাইয়া, গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া কেন এত আপনার কাছে ইম্পর্টেন্ট, দেখেন এখানে হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া। আপনারা দেখেন তো অ্যালকোহলের শনাক্তকরণ পড়ছিলাম কিনা, একটু ছোটবেলার পর মনে করি, অ্যালকোহল যে শনাক্ত করছিলাম তিনটা জায়গা থেকে শনাক্ত করছিলাম। ধাতব সোডিয়াম কি করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে, রাইট। তারপর কি, PCl5 এর সাথে বিক্রিয়া করছিলাম, কি তৈরি করছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছিল, রাইট। তারপর কি, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করছিল, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করছিল। তারপর হচ্ছে সেখান থেকে হচ্ছে কি করছিল, আলটিমেটলি 3, 2, 1 ডিগ্রি, ঠিক আছে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এসব বিক্রিয়া করছিল, ঠিক আছে। কথা হচ্ছে গ্লিসারিন কি, এই গ্লিসারিনটাও কি একটা অ্যালকোহল না, তাইলে কি সে কি করবে, লুকাস বিকারকের পরীক্ষাটা দিবে না, কেন দিবে না, কারণ হচ্ছে গ্লিসারিনের মধ্যে যে ওএইচ মূলকগুলো থাকতেছে না, এই যে ওএইচ মূলকটা আছে, গ্লিসারিনের মধ্যে ওএইচ মূলকের মধ্যে দেখেন দুইটা হইলো 1 ডিগ্রি অ্যালকোহল, আর একটা হচ্ছে কি আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, দুইটা হচ্ছে 1 ডিগ্রি আর অপরটা হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে কি এখানে তো এই দুইটা জিনিস মিক্স আপ হয়ে গেল, মিক্স আপ হয়ে গেল, সেজন্য হচ্ছে কি লুকাস বিকারকের জিনিসটা হচ্ছে গ্লিসারিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, ঠিক আছে। গ্লিসারিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, আমরা কোন দুইটা দেখতে পাই, অবভিয়াসলি আমরা এই দুইটা বিক্রিয়া দেখতে পাবো, ঠিক আছে, কারণ সে একটা অ্যালকোহল। দেখেন সিম্পল হিসাব কি করছে, একটা অ্যালকোহল আছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, হাইড্রোজেন গ্যাস বোঝার উপায় কি, পপ সাউন্ড করে নিভে যাবে, ঠিক আছে, পপ সাউন্ড করে দেশলাইটা নিভে যাবে, সিম্পল হিসাব, এখানে আমাদের কোনো কনফিউশন থাকার কথা না, ইজিলি আমরা পারবো। ওকে। PCl5 এর সাথে কি হবে, PCl5 এর সাথে বিক্রিয়ায় কি HCl তৈরি হয় না, এই HCl এর মধ্যে আমরা কি করব, অ্যামোনিয়া গ্যাস চালনা করে দিব, সিম্পল ভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে দিবে, কোনো ধরনের কনফিউশন নাই, কোনো ধরনের কনফিউশন নাই, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে দিবে। ভাইয়া স্পেশাল কিছু দেখান, এই জিনিসটা আগেও পড়ছি, চলেন স্পেশাল, এই যে স্পেশাল অ্যাক্রোলিন টেস্ট, অ্যাক্রোলিন টেস্ট। ভাই কি টাইপের স্পেশাল এটা, দেখেন কেন এত স্পেশাল, এই যে গ্লিসারিন পটাশিয়াম বাইসালফেটের উপস্থিতিতে তার কি হবে, এখান থেকে 2 অণু পানি হচ্ছে বের হয়ে যাবে, বের হয়ে অ্যাক্রোলিন তৈরি করবে। অ্যাক্রোলিনটা অ্যাকচুয়ালি কি, অ্যাক্রোলিন হচ্ছে একটা অসম্পৃক্ত অ্যালডিহাইড, অসম্পৃক্ত অ্যালডিহাইড। অসম্পৃক্ত অ্যালডিহাইড কেন বলতেছি, তার মানে অবশ্যই এটার মধ্যে কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। তো অ্যাক্রিলিনের ভাইয়া সংকেতটা কি আমরা পড়ে ফেলি, CH2 ডাবল বন্ড CH, CHO, ঠিক আছে। তার মানে অ্যাক্রিলিনটা হচ্ছে তৈরি করবে কি গ্লিসারিন থেকে, পটাশিয়াম বাইসালফেটের উপস্থিতিতে পানিটা বের হয়ে যাবে। কথা হচ্ছে এই যে অ্যাক্রিলিনটা আছে এটা হচ্ছে একটা শ্বাসরোধক, ঠিক আছে, এটা হচ্ছে একটা শ্বাসরোধক, শ্বাসরোধক। তার মানে হচ্ছে এই পটাশিয়াম বাইসালফেটের উপস্থিতিতে আমি যখন বিক্রিয়া ঘটাবো, যদি শ্বাসরোধক এরকম মনে হয়, ঠিক আছে, তখন আমাদের কি আলটিমেটলি অ্যাক্রোলিন তৈরি হয়ে গেছে। এই অ্যাক্রোলিন টেস্ট পরীক্ষায় আসার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এভাবে আসতে পারে একটা সম্পৃক্ত অ্যালকোহল থেকে একটা অসম্পৃক্ত অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া কোনটি, সেটা হচ্ছে কি অ্যাক্রোলিন টেস্ট বিক্রিয়া। তো সেখানে কি হয়েছে, অপসারণ হয়েছে, জাস্ট কি হয়েছে, 2 অণু পানি অপসারিত হয়ে গেছে, 2 অণু পানি অপসারিত হয়ে সেখানে কি হয়েছে, আমাদের অ্যাক্রোলিনটা তৈরি হয়ে গেছে। খুবই 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 ইম্পর্টেন্ট বিক্রিয়া। ওকে, এটা আমরা কখনো কনফিউজ হব না। আচ্ছা, এইটুকুর মধ্যে ভাইয়া কারো কোনো সমস্যা আছে আমাকে একটু কমেন্টে জানান, কারো কোনো সমস্যা আছে কিনা এইটুকুর মধ্যে, কারো কোনো প্রবলেম বা কোনো ধরনের কিছু ফেস করছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। কেউ কি কোনো প্রবলেম ফেস করছে? ওকে, তাহলে প্রবলেম ফেস করি নাই, চলেন তাহলে আমরা হচ্ছে সামনের দিকে আগে যাই। ওকে। আচ্ছা, আমাদের নেক্সট টপিক ফেনল, ফেনলের সঙ্গে তো আমরা একটু আগেই দেখছি। কথা হচ্ছে এই ফেনল হচ্ছে কিছু উল্টাপাল্টা কাজকর্ম হয়, ঠিক আছে। দেখেন ফেনল যৌগ কি হয়, মৃদু অম্লধর্মী হয়, তাকে আমরা কি ইউজ করতেছি, ডিসইনফেক্ট্যান্ট আর হচ্ছে অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ করতেছি, এই দুইটা কি সেম না, এই দুইটা অবশ্যই অবশ্যই ডিফারেন্ট।
কিভাবে ডিফারেন্ট চলো আমরা দেখে আসি। এই যে ডিসইনফেক্টেন্ট, মনে রাখবেন ডিসইনফেক্টেন্ট অলওয়েজ অলওয়েজ কি অবজেক্ট বা বস্তুর জন্য, ঠিক আছে। আর অ্যান্টিসেপটিক কথাটা হচ্ছে কার জন্য? লিভিং বডি, লিভিং সেল বা লিভিং বডির জন্য, ঠিক আছে, মানে হচ্ছে প্রাণীর জন্য, কথাটা মনে রাখবো। ওকে, তো দেখেন তো আমি জিনিসটাকে মিলাই দেখি। জীবাণুকে মেরে ফেলে সংক্রমণ করে তাদের জীবাণুমুক্ত করা হয়, তাদের বলা হয় ডিসইনফেক্টেন্ট। যেসব রাসায়নিক পদার্থ প্রাণীদেহের ক্ষতস্থানে যখন বের করা হয় ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টিসেপটিক। ওকে, তো এই জিনিস আমরা ভুল করব না। কথা হচ্ছে এই যে ফেনল গুলো আছে, দেখেন একটা ফেনল আমরা জানি এর সংকেত হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার ফেনল, ঠিক আছে। এই ফেনলের ক্ষেত্রে আমরা দেখব, যদি ফেনলের কয় নাম্বার পজিশনে কি করব, 2 4 6 নাম্বার পজিশনে, ঠিক আছে। 2 4 6 নাম্বার পজিশনে আমরা যদি নাইট্রোমূলক অ্যাড করে দিই, ঠিক আছে, নাইট্রোমূলক অ্যাড করে দিই, আমরা আলটিমেটলি পাবো হচ্ছে 2 4 6 ট্রাইনাইট্রোফেনল, যার একটা সুন্দর নাম আছে, সুন্দর, তাকে একটা আব্বু আম্মু ডাকনাম দিছে, সেটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। এই পিক্রিক অ্যাসিড ভাইয়া কোথায় ব্যবহৃত হয়? পুড়ে গেলে যে আমরা বার্নল ক্রিম ইউজ করি না, এই বার্নল ক্রিমে হচ্ছে আমাদের পিক্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট, 2 4 6 ট্রাইনাইট্রোফেনল, এটা হচ্ছে আমাদের কি পিক্রিক অ্যাসিড। আমরা অলরেডি আগের ইয়েতে পড়বো, সেটা হচ্ছে এই যে 2 4 6 ট্রাইনাইট্রোফেনল পিক্রিক অ্যাসিড, সেটা কি অ্যান্টিসেপটিক হিসেবে বার্নল ক্রিম নামে পোড়াত্মকে ব্যবহৃত হয়। আর এই ফেনলের, ঠিক আছে, ফেনলের, ধরেন একটা ফেনল আঁকলেন, এই ফেনলের যদি আপনি কি করেন, 4 নাম্বার পজিশনে ক্লোরো, 3 আর 5 নাম্বার পজিশনে হচ্ছে মিথাইল মূলক। 4 নাম্বার পজিশনে হচ্ছে ক্লোরো, 3 আর 5 নাম্বার পজিশনে যদি মিথাইল দেন, আলটিমেটলি সেটা আপনাকে কোন দিকে নিয়ে যাবে? সুন্দর করে টেনে টেনে কার দিকে নিয়ে যাবে? ডেটলের দিকে নিয়ে যাবে, ঠিক আছে, টেনে টেনে সেটা ডেটলের দিকে নিয়ে যাবে। কারণ ডেটলের প্রধান উপাদানতে থাকে ক্লোরোজাইনিনল, এই ক্লোরোজাইনিনলের সংকেত হচ্ছে এটা। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের কি আছে, আমাদের বইয়ের মধ্যে আছে, দেখেন সুন্দর করে দেওয়া আছে। ফেনলের আরেক নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। কথা হচ্ছে এই যে কার্বলিক অ্যাসিড, মনে রাখবেন সাপ তাড়াইতে ব্যবহৃত হয়, সাপ তাড়াতে ব্যবহৃত হয়, বাসা বাড়িতে দেখবেন সাপ তাড়াতে ব্যবহৃত হয়, বিশেষ করে যাদের গ্রামের দিকে বাসা, ঠিক আছে, সাপ তাড়াতে ব্যবহৃত হয়, এটাকে আমরা বলি কার্বলিক অ্যাসিড বা ফেনল। তারপর হচ্ছে এই যে আমরা যেটা অলরেডি পড়ে ফেলছি, 4 ক্লোরো 3 5 ডাইমিথাইল ফেনল কোথায় থাকে? ডেটলে থাকে। কথা হচ্ছে 2 4 6 ট্রাইনাইট্রোফেনল পিক্রিক অ্যাসিড বার্নল ক্রিমে ব্যবহৃত হয়, আমরা অলরেডি পড়ে ফেলছি। কথা হচ্ছে ফেনলটা কি অম্লধর্মী না? অম্লধর্মী হওয়ার কারণে কি হয়, 1% জলীয় দ্রবণ ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহৃত হয়, আর 0.2% দ্রবণ কি হিসেবে ব্যবহৃত হয়? অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহৃত হয়। তার মানে কি, আমাদের যদি লিভিং বডির জন্য আমরা ইউজ করি, ঠিক আছে, কোথায় চলে গেলাম, এই যে লিভিং সেলের জন্য আমাদের কি পরিমাণটা হচ্ছে কম, পরিমাণটা কি হয়, পরিমাণ হচ্ছে কম, ঠিক আছে, সেটা কত? 0.2%। আর অ্যান্টিসেপ্টিক বা অবজেক্টের জন্য আমাদের সেটা কত, পরিমাণটা বেশি, 1%। ওকে, আমরা যেন ভুল না করি। আচ্ছা, ফেনল প্রস্তুতি জাস্ট হচ্ছে এই জিনিসগুলো রাখছি কিসের জন্য, যে কোন পদ্ধতিতে কোনটা তৈরি করা হয়। দেখেন ফেনল তৈরি করার জন্য হচ্ছে বেনজিন থেকে ফেনল তৈরি করা হয় কি উপায়? বেনজিন থেকে ফেনল তৈরি করার উপায় হচ্ছে কিউমিন পদ্ধতি। বেনজিন থেকে ফেনল উৎপাদন করা হয় হচ্ছে কিউমিন পদ্ধতিতে। এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, জাস্ট এই যে কিউমিন পদ্ধতিতে প্রভাবক কি, ফসফরিক অ্যাসিড, তাপমাত্রা কত, 250 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার কত, 30 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, কোনো ধরনের সমস্যা নাই। তারপর এটা আমি তৈরি করছি কি, কিউমিনে হচ্ছে বেনজিন থেকে ফেনল তৈরি করছি, ঠিক আছে। আরেকটা পদ্ধতি আছে ডাউ পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল। কথা হচ্ছে ভাইয়া, আমি তো কিউমিনে কি ইউজ করলাম, আমি ফসফরিক অ্যাসিড ইউজ করলাম। ডাউ পদ্ধতিতে আমি ইউজ করব কি, দেখেন এখানে সুন্দর করে বলা আছে, ডাউ পদ্ধতিতে প্রথমে বেনজিনকে শুষ্ক LCl3 বা FeCl3 উপস্থিতিতে আমি হচ্ছে কি করব, প্রভাবিত করব। কথা হচ্ছে ওইখানে ছিল আমার সুন্দর করে কি একটা ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, এটা ছিল আমার ফসফরিক অ্যাসিড। আর ডাউ পদ্ধতিতে সুন্দর করে ক্লিয়ার করে দিই, ঠিক আছে, জিনিসটার জন্য কারো সমস্যা না হয়। কিউমিন, কিউমিনে থাকে হচ্ছে ফসফরিক অ্যাসিড, আর ডাউ পদ্ধতিতে থাকে হচ্ছে HCl, ঠিক আছে, ইফ আই এম নট রং। দেখেন বিক্রিয়া করে বিক্রিয়া করে বিক্রিয়া করে এই যে গাঢ় HCl সহ বিক্রিয়া করে, ঠিক আছে, তার মানে ডাউ, ঠিক আছে। দেখেন নাম যার বড় এসিড তার বড়, নাম যার ছোট এসিড তার ছোট, ঠিক আছে, ভুল করব। ডাউ মানে হচ্ছে ছোট এসিড, মানে HCl, যেটা এমন না যে সবল দুর্বল বলতেছি, জাস্ট আকৃতিতে ছোট এসিড। আর কিউমিন নামটা বড়, তার কি এসিডটাও বড় আকারের হবে। ওকে, যেন আমরা ভুল না করি।
তারপর চলে যাই আলকাতরা থেকে হচ্ছে মধ্যম তৈল থেকে ফেনল নিঃশেষণ, ওই যে জৈব যৌগের একদম শুরুর দিকে, ঠিক আছে? একটা বক্স পড়ছিলাম না, গাঢ় তৈল, মধ্যম তৈল, ভারী তৈল, এরকম আমরা পড়ছিলাম না? তখন মধ্যম তৈলের ক্ষেত্রে একটা জিনিস ছিল কি, মনে পড়তে পড়ে কি দেখেন তো, মধ্যম তৈলের ক্ষেত্রে আমরা একটা নিউমোনিক পড়তে পারি, কারা মধ্যম মধ্যম পথ অবলম্বন করে? যারা কৃফন, ঠিক আছে? যারা কৃফন তারা মধ্যম পথ অবলম্বন করে। কৃফন মানে কি? ক্রিসল, প দিয়ে হচ্ছে ফেনল, ন দিয়ে হচ্ছে নেফথালিন, নেফথালিন, ঠিক আছে? অর্থাৎ এই তিনটা আমরা পাই কোথায়? মধ্যম তেলের মধ্যে পাই। আর ভাইয়া মধ্যম তেলের হচ্ছে তাপমাত্রাটা কি মনে ছিল? মনে করেন তো 171 ডিগ্রি সেলসিয়াস থেকে 230 ডিগ্রি সেলসিয়াস ছিল আমাদের মধ্যম তেলের তাপমাত্রাটা, ঠিক আছে? কথা হচ্ছে দেখেন তো, তাহলে মানে কি আলকাতরা মানে মধ্যম তল থেকে আমরা কি করতে পারবো? মধ্যম তল থেকে আমরা ফেনলকে নিষ্কাশিত করতে পারবো কত তাপমাত্রায়? আগেই পড়ছিলাম 171 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আমরা কি করতে পারবো? পৃথক করতে পারবো। দেখেন আগের পরে আমি এখানে টাইনে নিয়ে আসছি, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট তেমন কিছুই না, জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য আমি সুন্দর করে নিয়ে আসছি, কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? এই যে আমরা ফেনল পাচ্ছি মধ্যম তল থেকে। আচ্ছা, তারপর পরীক্ষাগারে অ্যানোলিন, ঠিক আছে? পরীক্ষাগারে কি থেকে ফেনল প্রস্তুত করা হয়? খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাগারে অ্যানিলিন থেকে ফেনল প্রস্তুত করা হয়। অ্যানিলিন জিনিসটা কি? সোজা কথা, আপনার কাছে কি আছে? একটা বেনজিন চক্র আছে, বেনজিন চক্রের একটা হাইড্রোজেন যদি আপনি অ্যামোন মূলক দ্বারা প্রতিস্থাপিত করেন, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানিলিন। এটার নাম হচ্ছে অ্যানিলিন, 1 ডিগ্রি একটা অ্যামিন, ঠিক আছে? এটা 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? কথা হচ্ছে এই যে অ্যানিলিন বা 1 ডিগ্রি অ্যামিন আছে, সেখানে কি করব? আপনি সুন্দর করে হচ্ছে নাইট্রেশন করবেন, সোডিয়াম নাইট্রেট দ্বারা হচ্ছে যখন হচ্ছে নাইট্রেশন করবেন, তখন সেখান থেকে একটা বেনজিন ডায়াজোনিয়ামের লবণ পাবেন। কথা হচ্ছে ভাইয়া, আমরা সারা জীবন বেনজিন ডায়াজোনিয়ামের একটা লবণ পড়ছি, সেই ডায়াজোনিয়ামের লবণের নাম কি ছিল? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2Cl, ঠিক আছে? কথা হচ্ছে N2Cl কি এখান থেকে হবে না? মনে রাখবেন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে হচ্ছে এভাবে প্রস্তুত করা যায় না, কারণ হচ্ছে যখনই বেনজিন ডায়াজোনিয়ামকে থেকে আপনি ফেনল প্রস্তুত করতে যাবেন, সাথে কি তৈরি হয়ে যাবে? একটা C6H12Cl, মানে হচ্ছে সোজা কথা এটা থেকে আমাদের ফেনল প্লাস হচ্ছে কি তৈরি হয়ে যায়? আমাদের হচ্ছে এরকম একটা যৌগ তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো এটা তো আমার কাঙ্ক্ষিত না, সেজন্য হচ্ছে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে প্রস্তুত করি না, আমরা করি কি? দেখেন, বেনজিন ডায়াজোনিয়াম বাইসালফেট, বেনজিন ডায়াজোনিয়াম ডাইসালফেট, এটা আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কখনোই কখনোই করব না, ব্যাডলি প্রহিবিটেড, ঠিক আছে? আমি একদম লাল কালি দিয়ে মার্ক করে দিই, ব্যাডলি প্রহিবিটেড, ঠিক আছে? এটা থেকে আমরা প্রস্তুত করব না, কারণ এটা তৈরি হয়, এটা আমার লাগে না, ঠিক আছে? কথা হচ্ছে আমি তৈরি করব কি থেকে? আমি তৈরি করব বেনজিন ডায়াজোনিয়াম বাইসালফেট থেকে। তাপমাত্রা কত? 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি হচ্ছে কি করব? ফেনল তৈরি করব, সাথে কি পাবো? নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে? যেটা আমি ডায়াজোনিয়াম ক্লোরাইডে পাইছিলাম। দেখেন দ্রষ্টব্য কি বলছে, ডায়াজোনিয়াম ক্লোরাইডের আদ্য বিশ্লেষণে ফেনলের সাথে এটা উৎপন্ন হয়ে যায়, তাই পরীক্ষাগারে ফেনল প্রস্তুতিতে আমরা বেনজিন ডায়াজোনিয়াম বাইসালফেটই ইউজ করতেছি, ঠিক আছে? তো সবসময় মনে রাখবো, এটা ইম্পর্টেন্ট। ফেনলের শনাক্তকারী বিক্রিয়া, ঠিক আছে, তেমন ইম্পর্টেন্ট কিছুই না, ফেনল যেহেতু অম্লধর্মী তার মানে মাস্ট কি, সেটা লিটমাস পেপার পরীক্ষা দিবে। তো লিটমাস পেপার পরীক্ষার ক্ষেত্রে আমরা কাকে ডাক দিব? আমরা নীলাকে ডাক দিব, ঠিক আছে? নীলাকে ডাক দিলেই নীল লিটমাস কি হয়ে যাবে? লাল হয়ে যাবে, মানে এসিড চলে আসবে। তার মানে কি, এটা দিয়ে হচ্ছে এসিড কি করবে? নীল লিটমাসকে সুন্দর করে লাল করে দিবে, ঠিক আছে? অ্যাসিড নীল লিটমাসকে লাল করবে, এটাকে আমরা বলি হচ্ছে ফেনলের অম্লধর্মিতার পরীক্ষা। তারপর আরো কিছু পরীক্ষা আছে। ফেনল হচ্ছে মেইনলি, আমি এখানে বলে দিই, এটা যেহেতু বলে দিলাম, ফেনলের শনাক্তকারী বিক্রিয়ার মধ্যে আমরা টোটাল 4টা জিনিস পাবো, ঠিক আছে? একটা হচ্ছে লিটমাস পরীক্ষা, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ঠিক আছে? লিটমাস পেপার পরীক্ষা পাইলাম, ব্রোমিন দ্রবণ পরীক্ষা পাইলাম, আরেকটা হচ্ছে লিবারম্যান পরীক্ষা, ঠিক আছে? দেখেন এখানে ফেনল, এটা তো হচ্ছে কি আছে আমাদের হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আমরা লিবারম্যান পরীক্ষা দেখলাম, আর হচ্ছে আমরা এটা পাবো হচ্ছে ফেরিক ক্লোরাইডের পরীক্ষা, FeCl3 পরীক্ষা। এই হচ্ছে ফেনলের 4টা শনাক্তকরণ, ঠিক আছে? এটা হচ্ছে ফেনলের 4টা শনাক্তকরণ, ভুল করব না। লিটমাস পরীক্ষা, ব্রোমিন দ্রবণের পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা, ফেরিক ক্লোরাইডের পরীক্ষা। দেখেন লিটমাস পরীক্ষা অলরেডি পড়ে ফেলছি, আমরা ব্রোমিন দ্রবণের যাব। সেটা হচ্ছে এই যে ব্রোমিন সহ ফেনলের বিক্রিয়ায় 2,4,6 ট্রাইব্রোমোফেনলের হলদে সাদা পদক্ষেপ পড়ে, ঠিক আছে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল, নট ট্রাইনাইট্রোফেনল, এই যে এটা হচ্ছে কি বলবে? হলদে সাদা পদক্ষেপ, হলদে সাদা পদক্ষেপ পড়বে, ঠিক আছে? ফেরিক ক্লোরাইডের পরীক্ষায় কি হবে? সুন্দর করে ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে সে একটা জটিল যৌগ তৈরি করবে, বেগুনি বর্ণ তৈরি করবে, ইম্পর্টেন্ট, বেগুনি বর্ণ তৈরি করবে। কথা হচ্ছে লিবারম্যান পরীক্ষায় ভাইয়া কি হবে?
জাস্ট হচ্ছে নাইট্রেশন হবে। ফেনলের আমরা কি করব, নাইট্রেশন করব। কি হবে এই ফেনলের, ফেনলের কি হবে, জাস্ট আমরা জানি কি অর্থ প্যারা পজিশন কোনগুলা, এগুলা, এই দুইটা হচ্ছে আমাদের কি অর্থ, এটা হচ্ছে প্যারা, এটা হচ্ছে মেটা পজিশন। ঠিক আছে, এখানে কারো তো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এই প্যারা পজিশনে কি হবে, প্যারা পজিশনে একটা কি হবে, এন ও মূলক গিয়ে হচ্ছে আমাদের অ্যাড হয়ে যাবে। দেখেন নাইট্রোসো মূলক অ্যাড হবে। দেখেন সোডিয়াম নাইট্রেটের বিক্রিয়ায় কয়েক ফোঁটা উপস্থিতিতে সবুজ বা নীল বর্ণের পদক্ষেপ পড়ে। এই সবুজ বা নীল বর্ণটা কিসের, অ্যাকচুয়ালি প্যারা নাইট্রোসো ফেনলের। যদি সেখানে কি করেন, পানি যোগ করেন, সেটা হালকা লাল দেখাবে। যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করেন, তাহলে সবুজ বর্ণ বা নীল বর্ণ দেখাবে। ঠিক আছে, এই যে নাইট্রাস অ্যাসিড প্যারা নাইট্রোসো ফেনলের কি পড়বে, সবুজ বা নীল বর্ণের পদক্ষেপ পড়ে। ওকে, তো চারটা পাইলাম আমরা। দেখেন তো আবার ক্লিয়ার করি, লিটমাস, ব্রোমিন দ্রবণ, লিবারম্যান আর হচ্ছে ক্লেরিক্লোরাইড। ওকে, আচ্ছা আচ্ছা, এই জিনিস হচ্ছে, আচ্ছা কথা হচ্ছে ফেনল অ্যালকোহল উভয় শ্রেণীর কার্যকরী মূলকে। আচ্ছা দেখেন অ্যালকোহল, এটা আমরা চিন্তা করি, ফেনলটা কিরকম ছিল, ওইচ, এটা অ্যালকোহল কি, C2H5OH। ফেনলের আমি একটু আগে দেখে আসছি, তার যে বন্ধনের, ঠিক আছে, ফেনলটা একটু বড় করে রাখি। কথা হচ্ছে এই যে ফেনলের হচ্ছে ও আর এইচ এর মধ্যে কি একটা সিগমা বন্ধন আছে না, সিগমা বন্ধনের ইলেকট্রনটা কি হয়, সুন্দর করে সেটা বেঞ্জিনের অনুরণনে সে অংশগ্রহণ করে। হইলে কি হয়, তাদের এই বন্ধনটা হচ্ছে কি হয়ে যায়, মোটামুটি হচ্ছে দুর্বল হয়ে যায়। হওয়ার কারণে কি হয়, হাইড্রোজেনটা সুন্দর করে উন্মুক্ত হয়ে যায় H+ হিসেবে, তখন ফেনল হয় কি অম্লধর্মী। কিন্তু নর্মালি যদি আপনি অন্য ক্ষেত্রে দেখেন, ঠিক আছে, আপনি যদি নর্মালি অন্য ক্ষেত্রে দেখে যান, যে ধরেন C2H5OH, কথা হচ্ছে তাদের কি এখানে কোনো ধরনের অনুরণন হয় না, তাদের যদি মূলক হয় পুরাটা একসাথে প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, কিন্তু এরকম কোনো জিনিসই ঘটে না। ওকে, তো সেজন্য হচ্ছে ফেনল কি হয়, এই H+ জন্য তার হচ্ছে অম্লধর্মিতা প্রদর্শন করে, অম্লধর্মী, সে হচ্ছে অম্লধর্মিতা প্রদর্শন করে না। ওকে, তো হোপফুলি আমরা বুঝতে পারছি। বলেন কি হবে আনসার, কোনটি ফেনলের শনাক্তকারী বিক্রিয়া নয়, বলে ফেলি আমরা কি হবে আনসার। কুইকি কুইকি, কুইকি ব্রোস, তাড়াতাড়ি বলে ফেলেন কি হবে আনসার, কি হবে। এই তো, ভেরি গুড আকিব, আকিব আজকে অনেক অনেক বেশি অ্যাক্টিভ। বাকিরা কোথায়, সবাই কেন ঘুমাই গেছে, জান্নাতুল ঘুমাই গেছে, তাসপিয়া ঘুমাই গেছে, সুরায়া ঘুমাই গেছে, অহনা ঘুমাই গেছে, ঈশান্ত ঘুমাই রইছে, তামান্না একটু সজাগ ছিল, তারপর হুট করে হচ্ছে কি যেন হয়েছে, আবার ঘুমাই গেছে। ঠিক আছে, কেন ঘুমাই গেছে সবাই, আচ্ছা সবাই বলি উত্তরটা কি হবে, সবাই বলে ফেলি উত্তরটা কি হবে। আকিব অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে, আকিবের জন্য একটা ক্ল্যাপ। ঠিক আছে, কথা হচ্ছে বাকিরা কি হয়েছে, বাকিরা কোথায়। ওকে, ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে কি সি। কেন, কারণ ফেরিক ক্লোরাইড আমরা একটু আগে পড়ছি, লিভারম্যান একটু আগে পড়ছি, ব্রোমিন পানি একটু আগে পড়ছি। ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়েছে, ওই যে বেগুনি কালার পদক্ষেপ দিছে। তারপর লিভারম্যানের ক্ষেত্রে কি দিছে, আমাদের হচ্ছে লালচে যে পদক্ষেপটা দিছিল। ঠিক আছে, দেখেন এই যে লিভারম্যান একটু আগে পড়ে আসলাম, সবুজ বা নীল বর্ণের কি দিছিল, পদক্ষেপ দিছিল। তারপর সেটা হচ্ছে লালচে হয়ে গেছিল পানি দেওয়ার পর, সবুজ বা নীল। ঠিক আছে, আর ব্রোমিন দমন পরীক্ষায় কি দিছিল, হলদে সাদা পদক্ষেপ। কিন্তু কিন্তু অ্যাক্লোরিন পরীক্ষাটা কার ছিল, CH2 ডাবল বন্ড CH CHO, সেটা কই থেকে পাইছিলাম, গ্লিসারিন। এটা হচ্ছে গ্লিসারিনের শনাক্তকরণ পরীক্ষা। ঠিক আছে, আনসার হচ্ছে অ্যাক্লোরিন টেস্ট, আনসার হচ্ছে সি। ওকে, এই তো নূরজাহান ঘুম থেকে উঠে গেছে, গুড। কোনটি অ্যাক্লোরিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়, মাত্র পরে আসলাম, সেটা আনসার হচ্ছে গ্লিসারিন বা হচ্ছে গ্লিসারল, আনসার হচ্ছে সি। গ্লিসারিন বা হচ্ছে গ্লিসারল, আনসার হচ্ছে সি। ওকে, আচ্ছা, তারপর তারপর আমরা চলে যাব নাইট্রোগ্লিসারিন এবং টিএনটির মধ্যে। ঠিক আছে, নাইট্রোগ্লিসারিন আর টিএনটি দুইটারই হচ্ছে কি হবে, জাস্ট জাস্ট কি হবে, যদি আমি একটা গ্লিসারিনের সংকেত লিখি, CH2OH, এখানে CH2 না অ্যাকচুয়ালি CH। ওকে, তারপর CH2OH, এই যে একটা গ্লিসারিনের, ঠিক আছে, গ্লিসারিনের যদি হাইড্রোজেন প্রান্তগুলা সুন্দর করে আমরা মুছে দিয়ে, মানে প্রতিস্থাপিত করে আমরা কি বসাই দেই, সেখানে আমরা হচ্ছে একটা
নাইট্রোমূলক বসাই দিই, ঠিক আছে, সেখানে যদি আমরা একটা নাইট্রোমূলক বসাই দিই তাহলে সেটা আলটিমেটলি তৈরি করবে কি আমাদের নাইট্রোগ্লিসারিন। ওকে, আই হোপ কারো কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমাদের কি নাইট্রোগ্লিসারিন, এই জিনিসটা হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিন, কখনো আমরা ভুল করব না, এটা হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিন। কথা হচ্ছে এই নাইট্রোগ্লিসারিনের অনেক ধরনের ব্যবহার আছে, আমরা চলেন পড়ে ফেলি নাইট্রোগ্লিসারিনের ব্যবহার। ফার্স্ট অফ অল একটা একটা করে পড়ি আমরা। কথা হচ্ছে ফার্স্ট অফ অল সে বিস্ফোরক রূপে ব্যবহৃত হয়। বিস্ফোরক, কোন ধরনের বিস্ফোরক? শক্তিশালী ডিনামাইট, শক্তিশালী ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয়। সেকেন্ড হচ্ছে গান পাউডারের বিস্ফোরক রূপে নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়। থার্ড হচ্ছে তেলের খনির সন্ধানে হচ্ছে দুইটা জিনিসের সাথে ব্যবহৃত হয়, ঠিক আছে, সেটা কি কি? একটা হচ্ছে ব্লাস্টিং জিলাটিন আর একটা হচ্ছে কর্ডাইট, এই দুইটার সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয় তেলের খনির সন্ধানে। 4 নম্বর হচ্ছে মেডিকেল টার্ম, ঠিক আছে, সেটা হচ্ছে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। 5 নম্বর হচ্ছে হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে আমাদের হৃদরোগের সাথে অ্যানজাইনা বা বুকের ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়। অ্যান্ড 7 নম্বর হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, ঠিক আছে, প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায়। কথা হচ্ছে মনে রাখবেন এই যে নাইট্রোগ্লিসারিনটা সবসময় কি হিসেবে কাজ করে? সে হচ্ছে একটা ভ্যাসোডাইলেটর। নাইট্রোগ্লিসারিনটা সবসময় হচ্ছে একটা কি হিসেবে কাজ করে? সে হচ্ছে একটা ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। তো ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করলে লাভ কি? চলেন আমরা জেনে যাই। ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করলে দেখেন হৃদরোগ, হাঁপানি, অ্যানজাইনা, প্রোস্টেট ক্যান্সার, এখানে কি হবে? তারা ভেসেল গুলাকে কি করে দিবে? কারণ হচ্ছে এরকম ভেসেলটা আমার আছে, সেটাকে সবসময় সে প্রসারিত করে দেওয়ার চেষ্টা করবে। তার মানে যার হৃদরোগ আছে, একটা হার্টে ব্লক আছে, ব্লকের কারণে কি রক্তের সাপ্লাই পাচ্ছে না? যদি সে নালীটাকে প্রসারিত করে দিতে পারে সেদিক দিয়ে কি অক্সিজেনের সাপ্লাইটা যাবে, ঠিক আছে। যার হাঁপানি আছে, তার হচ্ছে যদি নালীগুলা শ্বাসনালীগুলার যে অংশগুলো আছে ছোট ছোট, সেগুলো যদি প্রসারিত করে দেওয়া যায়, তার কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ইজি হবে। যার অ্যানজাইনা আছে, বুকে ব্যথা, প্রেশার অনেক বেশি, যদি নালী প্রসারিত করে দেয় প্রেশারটা কি কমে যাবে না? তার বুকে ব্যথাটা কি মোটামুটি কমে আসবে। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় প্রোস্টেট কি করবে? মূত্রনালীকে চাপ দিচ্ছে, ইউরিনেশন হচ্ছে না, সে যদি কোনোভাবে মূত্রনালীকে প্রসারিত করে দেয় ইউরিনেশনটা হবে, রোগী রিলিফ ফিল করবে, ঠিক আছে। এভাবে হচ্ছে কাজ করে। ওকে, তো এই হচ্ছে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার। খুব সুন্দর, বিস্ফোরক ডিনামাইট, গান পাউডার, তেলের খনি, হৃদরোগ, হাঁপানি, অ্যানজাইনা, প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই জিনিসগুলোই আমাদের এখানে বলা আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাবে বলা আছে, আমরা এখান থেকে পড়বো। ওকে, আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে, নিজেরা পড়ছি। এই যে এইসব জিনিসপত্রই সুন্দর করে বলা আছে, কিন্তু এখানে একটা কথা বলা, দেখেন অধিক নাইট্রোগ্লিসারিন ব্যবহারে প্রবল মাথা ধরা এবং চেতনাহীন হয়ে পড়ে। তার মানে অধিক ব্যবহার করা যাবে না, কখনোই করা যাবে না। নাইট্রোগ্লিসারিন কিভাবে তৈরি হচ্ছে একটু আগে দেখালাম না? এই যে হাইড্রোজেন মূলক গুলা প্রতিস্থাপিত হয়ে নাইট্রো মূলক অ্যাড হয়েছে, সুন্দর করে হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোগ্লিসারিন তৈরি করছে। এই নাইট্রোগ্লিসারিনের ক্ষেত্রে একটা গ্যাঞ্জাম আছে, ঠিক আছে। গ্যাঞ্জামটা কিরকম? এই যে এখানে যে ডিটেলসটা বলছে, দেখেন এখানে একটা আমি তাপমাত্রা পড়ি, 13 ডিগ্রি সেলসিয়াস, 13.2 ডিগ্রি সেলসিয়াস, 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস, 218 ডিগ্রি সেলসিয়াস। এই কাহিনী কি? এই কাহিনী হচ্ছে মনে রাখবেন নাইট্রোগ্লিসারিন হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমাট বাঁধা অবস্থায় থাকে, জমাট। 13.2 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তার গলনাঙ্ক, 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তার বিয়োজন হইতে থাকে, 218 ডিগ্রি সেলসিয়াসে তার বিস্ফোরণ হয়। 218তে তার কি হয়? বিস্ফোরণ হয়। তার কি হবে? বিস্ফোরণ হবে। ওকে, তো সুন্দর করে এই তাপমাত্রার খেলা, ঠিক আছে, নাইট্রোগ্লিসারিনের তাপমাত্রার খেলাটা মনে রাখবো। তাপমাত্রার খেলা, নাইট্রোগ্লিসারিনের তাপমাত্রার খেলাটা অবশ্যই আমরা মনে রাখবো, ঠিক আছে। নাইট্রোগ্লিসারিনের তাপমাত্রার খেলা সেটা হচ্ছে কি? 13 ডিগ্রিতে জমাট বাঁধবে, 13.2তে তার গলনাঙ্ক, 50 থেকে 60 সে হচ্ছে কি হতে থাকবে? বিয়োজন হইতে থাকবে, 218তে তার কি হবে? আলটিমেটলি বিস্ফোরণ হয়ে যাবে। এখানেই এই জিনিসগুলা ইনায়া বিনায়া ঘুরায় ফিরায় বলছে, সুন্দর করে দেখেন। আমি যদি একটু মার্ক করে দিই, 50 ডিগ্রি সেলসিয়াসে বিয়োজিত হতে থাকে, 218তে সে কি হয়? বিস্ফোরণ হয়, ঠিক আছে। 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে এই যে জমাট বেঁধে থাকে, 13 ডিগ্রি সেলসিয়াসে সে জমাট বাঁধা অবস্থায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু সে 13.2 হচ্ছে থাকতে পারতেছে না, সেজন্য তাকে কি করা হয়? নিম্ন তাপমাত্রা রাখা হয়। যে ইথিলিন গ্লাইকল ডাইনাইটের সাথে মিশিয়ে এর গলনাঙ্ক কত হয়? মোটামুটি -29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা হয়। ওকে, আচ্ছা। টিএনটি, হোয়াট ইজ টিএনটি? ঠিক আছে, বলেন এটার নাম কি? কমেন্টে আমাকে জানান।
হোয়াট ইজ ইটস নেম? এটার নাম কি বলে ফেলি, তাড়াতাড়ি করে বলে ফেলি। কি হবে এটার নাম? হুম, ঠিক আছে, এটার নাম হচ্ছে টলুইন। গুড আকিব, এটার নাম হচ্ছে টলুইন। টলুইনের 2 4 6 পজিশনে যদি নাইট্রোমূলক অ্যাড করি, তখন সেটার নাম হবে 2 4 6 ট্রাইনাইট্রো টলুইন। ঠিক আছে, টলুইনের যদি আমরা তিনটা পজিশনে কি মূলক করি, নাইট্রোমূলক অ্যাড করি, তখন সেটার নাম হয় কি 2 4 6 ট্রাইনাইট্রো টলুইন। এই যে 2 4 6 ট্রাই নাইট্রো টলুইন, ঠিক আছে, 2 4 6 ট্রাইনাইট্রো টলুইন। কথা হচ্ছে ভাইয়া, এই ট্রাইনাইট্রো টলুইন বা টিএনটির ব্যবহার কোথায় মেইনলি? টিএনটির ব্যবহার হচ্ছে মেইনলি তিনটা জায়গায়। একটা হচ্ছে সেনাবাহিনীর হ্যান্ড গ্রেনেড, সেনাবাহিনীর হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত হয়। যুদ্ধ জাহাজ ধ্বংস করতে যে টর্পেডো লাগে, ঠিক আছে, টর্পেডো মানে হচ্ছে সাবমেরিন থেকে যে বোমাটা মারা হয়, এই টর্পেডোর মধ্যে। আরেকটা হচ্ছে অ্যামাটোল নামক বিস্ফোরক, ঠিক আছে, অ্যামাটোল নামক বিস্ফোরক। সেটা কি দিয়ে তৈরি? সেটা তৈরি হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, সাথে হচ্ছে টিএনটি অ্যাড করে হচ্ছে যেই বিস্ফোরকটা পাই সেটা হচ্ছে অ্যামাটোল বিস্ফোরক। সেটা কোথায় ব্যবহৃত হয়? যে ঘরবাড়ি আর ছোট ছোট পাহাড় ধ্বংস করার কাজে। দেখেন, এই যে টলুইনটা আছে না, টিএনটি, এই টিএনটির হচ্ছে একটা গলনাঙ্ক আছে। টিএনটির গলনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। 80 ডিগ্রি সেলসিয়াস, খুবই খুবই ইম্পর্টেন্ট। টিএনটির গলনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করে দেখেন, আমি যদি মার্ক করে দেই, সেটা হচ্ছে টিএনটি আণবিক সংকেত হচ্ছে এটা। হলুদ বর্ণের টিএনটি এরকম এরকম হাবিজাবি হয়, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে কঠিন টিএনটির গলনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। কথা হচ্ছে এই টিএনটিটা হচ্ছে কিভাবে প্রস্তুত করা হয়, যে গাঢ় নাইট্রিক অ্যাসিড সালফার অ্যাসিড 1:1, মানে সোজা কথা হচ্ছে নাইট্রেশন করছে, টলুইনের নাইট্রেশনের মাধ্যমে টিএনটিটা তৈরি করা হয়। বিস্ফোরণের শর্ত কি? অবশ্যই অবশ্যই ডেটোনেটর লাগবে। ধুম করে দিব, ভুম করে উড়া যাবে, ঠিক আছে। এই ডেটোনেটর ছাড়া কখনোই টিএনটি বিস্ফোরিত হয় না। ডেটোনেশন অবশ্যই লাগবে। কথা হচ্ছে ব্যবহার কোথায়? এই যে ভাইয়া পড়ছি, হাত বোমা বা হ্যান্ড গ্রেনেডে, সেনাবাহিনী ব্যবহৃত হচ্ছে বোমশেল, যুদ্ধজাহাজ ধ্বংসকারক, টর্পেডোতে ইউজ করা হয়। আর কোথায়? এই যে অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস টিএনটি, এটার নামই হচ্ছে আলটিমেটলি কি, অ্যামাটল, ঠিক আছে। অ্যামাটল সেটা হচ্ছে কোথায় ব্যবহৃত করা হয়? অ্যামাটল নামক বিস্ফোরক পুরাতন বিল্ডিং পাহাড় সমতল করার কাজে ইউজ করা হয়, ঠিক আছে। তো হোপফুলি আমরা পারবো, এই জিনিস আমরা পড়ে ফেলছি। ওকে, নূরজাহান, নূরজাহান বলছে টোলিন। ওকে, গুড। বলেন কি হবে উত্তর? ডায়নামাইট তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? তাড়াতাড়ি ক্লিয়ারলি বলে ফেলেন, কি হবে উত্তর? কি হবে উত্তর? আকিব, কেন ভুল করলাম আমরা? ডায়নামাইট কি নাইট্রোটলুইন দিয়ে ইউজ করে? এই ভুল তো আমরা করবো না, কখনোই করবো না এই ভুল। করো না কো সেই ভুল, ডুবে যাবে দুই কুল। এরকম একটা ইয়ে দেখেন নাই কার্টুন, লাল চুনি রেখে যাও, জলাশু মরবে না জলে, জানো নাকি তাও? দেখছেন, পড়ালেখা ঠিকই মনে থাকে না, কিন্তু শয়তানি মাথার জিনিসপত্র ঠিকই মনে থাকে। কবে দেখছি? ছোটবেলায়, ভুলেও গেছি যে কোন কার্টুনে দেখছিলাম, কিন্তু গল্প ঠিকই মনে আছে। আচ্ছা, ওকে আকিব, হ্যাঁ আকিব নিজের ভুল বুঝতে পারছে। আনসার হচ্ছে কি, বি, নাইট্রোগ্লিসারিন। আমরা পড়ছিলাম না ওই যে ডিনামাইট, সেটা কি আলফ্রেড নোবেল আবিষ্কার করছিল, সেটা কি নাইট্রোগ্লিসারিনে ব্যবহৃত হয়, ঠিক আছে। নাইট্রোটলুইনে কোনটা ব্যবহৃত হয়? নাইট্রোটলুইন তো আমরা তেমন ব্যবহার করতেছি না। নাইট্রোটলুইন হচ্ছে ব্যবহৃত হয় ওই যে অ্যামাটল নামক বিস্ফোরক, ঠিক আছে। আচ্ছা, ডিনামাইট তৈরির ক্ষেত্রে নিচের কোন রাসায়নিক বস্তুটি ব্যবহার করা হয়? দেখেন, আবার একই প্রশ্ন। কথা হচ্ছে রাসায়নিক বস্তুটা কি? এই যে এরকম না, CH2O, NO2, CH2, সরি, CHO, NO2, CH2O, NO2, হিসাব করে দেখবেন আলটিমেটলি হচ্ছে তিনটা কার্বন আছে না, তার মানে 3 কার্বন বিশিষ্ট কয়টা আছে? একটাই আছে না আনসারে। সিম্পল হিসাব, পুরোটা আমি কেন কেন করতে যাব? এটা হচ্ছে ট্রিক্স, এমসিকিউ করা ট্রিক্স, ঠিক আছে। বাকিগুলোতে 7 6 6, এখানে তো আলটিমেটলি 6টা নাই। 3টা কার্বন আছে, আনসার হচ্ছে এ, 3। আচ্ছা, তারপর আমরা চলে যাব ডেটল। ডেটল বস, ঠিক আছে। ডেটল বি 100% শিওর। কথা হচ্ছে এই যে ডেটল বি 100% শিওর, এটা হচ্ছে মেইনলি, এই ডেটলটা হচ্ছে আমাদের মেইনলি দুই কাজে ইউজ করা হয়, ঠিক আছে। ডেটলটা কি? ওই যে মনে আছে, একটু আগে দেখাইছিলাম যে ফেনলের 4 নম্বর পজিশন আমরা কি দিব? ক্লোরো। 3 আর 5 নম্বর পজিশন আমরা দিব মিথাইল মূলক, ঠিক আছে। এই যে ফেনলের 4 নম্বর পজিশনে ক্লোরো, 3 আর 5 নম্বর পজিশনে যখন মিথাইল মূলক দিচ্ছি, তখন সেটাকে আমরা বলতেছি ডেটল। এই ডেটলের হচ্ছে দুইটা কাজ। একটা হচ্ছে সে ডিসইনফেক্টেন্ট বা জীবাণুনাশক হিসেবে কাজ করে, ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে। আরেকটা সে কি,
অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, ঠিক আছে? অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। কথা হচ্ছে ডেটলের যে উপাদান, ঠিক আছে, ডেটলের যে উপাদানগুলো আছে, ডেটলের উপাদানগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এবং এটা আমরা একটা নিউমোনিক দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে শান্ত ভাইয়ার স্পেশাল নিউমোনিক, সেটা হচ্ছে কাজী পাইলে আজই শাদি করিব। ঠিক আছে, কাজী পাইলে আজই কি করে ফেলবেন, শাদি করে ফেলবেন, ঠিক আছে? কাজী পাইলে আজই শাদি করিব। কথা হচ্ছে ভাই কাজী পাইলে আপনি কেন শাদি করবেন, কারণ হচ্ছে আমার কি কোনোভাবে ডেটলের উপাদান মনে রাখা লাগবে, আর কোনো উপায় নেই আমার, ঠিক আছে? কাজী দিয়ে কি, ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিনল, ঠিক আছে? পাইলে দিয়ে হচ্ছে পাইন তেল, পাইন তেল, অথবা আরেক নাম হচ্ছে আলফা টারপিনিয়ল, মানে তার প্রধান উপাদান কি, আলফা টারপিনিয়ল, ঠিক আছে? আজি দিয়ে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ওকে? আর স্বাদি দিয়ে হচ্ছে সাবান পানি, সাবান পানি, ঠিক আছে? তো এই যে কাজী পাইলে আপনারা শাদি টাদি করে ফেলতেছেন, কথা হচ্ছে এখানে এই জিনিসগুলো কিন্তু আমার জানা লাগবে, যে কাজী পাইলে আজি শাদি করিব, ঠিক আছে? এখন হচ্ছে এগুলার প্রত্যেকটা হচ্ছে কি আমার পার্সেন্টেজ জানা লাগবে। পার্সেন্টেজ জানার জন্য আমার কি করতে হবে, দেখেন, এই যে আমরা চারটা উপাদান পড়লাম না, চারটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, ঠিক আছে? চারটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটাই হচ্ছে আমার প্রধান উপাদান, ক্লোরোজাইলিনল, প্রধান উপাদান, প্রধান উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল, এইটাই অ্যাকচুয়ালি ক্লোরোজাইলিনলের সংকেতটা, ঠিক আছে? এটাই হচ্ছে ডেটলের প্রধান উপাদান এবং এটাই হচ্ছে আমাদের কাজে লাগে। দেখেন এখানে এইটাই বলছে জীবাণুনাশক প্লাস হচ্ছে পচনরোধক হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? তারপর সর্বপ্রথম বাণিজ্যিক প্রতিষ্ঠান রেকিট বেনিস্টার হচ্ছে অ্যান্টিসেপটিক ক্লিনিং প্রোডাক্ট রূপে হচ্ছে ডেটল প্রথম হচ্ছে বাজারজাত করছে। রাসায়নিক সক্রিয় উপাদান হচ্ছে ফ্লোর ক্লোরো 35 ডাইমিথাইল ফেনল, যার আপার নাম হচ্ছে কি, ক্লোরোজাইলিনল, মাত্র আমি বলে আসলাম। এছাড়াও আর কি কি থাকে, প্রত্যেকটা পার্সেন্টেজ, ডেটল মিশ্রণের সংযুক্তি খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে ভাই কি কি কোনটা থাকে, দেখেন ডেটল মিশ্রণের সংযুক্তির ক্ষেত্রে আমরা যদি দেখি 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল 4.8%, মানে ক্লোরোজাইলিনটা থাকে হচ্ছে সবচেয়ে কম পরিমাণে, তাও সেই প্রধান উপাদান। আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে হচ্ছে 13.1%, পাইনতেল থাকে বা টারপিনিয়ল থাকে 9.9%, কাস্টর অয়েলের সাবান পানি থাকে হচ্ছে 72.2%, ঠিক আছে? তেমন বেশি ইম্পর্টেন্ট না কিন্তু হচ্ছে পার্সেন্টেজ গুলো, ঠিক আছে? কিন্তু আমার হচ্ছে প্রধান উপাদান, বাকি উপাদানগুলো কি আছে জানা লাগবে। রাসায়নিক ভাবে পাইন অয়েল, ঠিক আছে, এই যে আমরা পাইন অয়েল পড়ছি, মূল উপাদান হচ্ছে আলফা টারপিনিয়ল, সেজন্য আমরা কি পাইন অয়েলের ক্ষেত্রে একটা কথা লিখছি না, পাইন অয়েলের ক্ষেত্রে একটা কথা লিখছি যে আরেকটা নাম কি আলফা টারপিনিয়ল, এটা হচ্ছে অবশ্যই অবশ্যই মনে রাখবো। পরে যাই, ক্যাস্টর অয়েলের মূল উপাদান হচ্ছে রিসিনলিক অ্যাসিড, ক্যাস্টর অয়েলের প্রধান উপাদান হচ্ছে রিসিনলিক অ্যাসিড, কখনো ভুল করবো না, ক্যাস্টর অয়েলের প্রধান উপাদান হচ্ছে রিসিনলিক অ্যাসিড, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা কখনোই আমরা ভুল করব না। রিসিনলিক এটা কি, এটা হচ্ছে দ্বিবন্ধন অবশ্যই অবশ্যই থাকবে, ওকে? তেমন ইম্পর্টেন্ট না। ক্লোরোজাইলিনল এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্লোরোজাইলিনল আমরা অলরেডি পড়ে ফেলছি, ডেটলের মূল উপাদান হচ্ছে কি, মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল, এটাতে হচ্ছে কি থাকে, অ্যান্টিসেপটিক জীবাণুনাশক, দুই ধরনের প্রপার্টি থাকে, কোনো ধরনের সমস্যা হয় না। কথা হচ্ছে ক্লোরোজাইলিন কিন্তু মাঝে মধ্যে অ্যালার্জি সৃষ্টি করে, ক্লোরোজাইলিনের খারাপ দিক হচ্ছে অ্যালার্জি সৃষ্টি করে ফেলতে পারে, সেজন্য চিকিৎসকের পরামর্শ লাগবে, আমাদের কাছে আসবেন, টাকা পয়সা দিয়ে চিকিৎসা নিয়ে যাবেন, ওকে? আচ্ছা আচ্ছা, দেখেন এখন হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকোহল, বা সোজা কথা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? এটা হচ্ছে কি বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত দাহ্য তরল, এটির পচন রোধক ক্রিয়া, এটা হচ্ছে পচন রোধক ক্রিয়ার কারণে কি হয়, এটা হচ্ছে ফাঙ্গাস প্লাস হচ্ছে জীবাণুগুলো হচ্ছে মেরে ফেলে, ওকে? আচ্ছা, পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে, ডেটলকে ভালো গৃহস্থালীর প্রোডাক্ট হিসেবে কে নির্ণয় করেছে, সেটা কি, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? ভালো গৃহস্থালীর প্রোডাক্ট, তার মানে অ্যালকোহল গৃহস্থালী, অ্যালকোহল গৃহস্থালী, অ্যালকোহলের মধ্যে ল আছে, গৃহস্থালীর মধ্যে ল আছে, টিপিক্যাল মেডিকেল সিস্টেম, ঠিক আছে? ভালো গৃহস্থালীর প্রোডাক্ট হিসেবে নির্ণয় করেছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? আর আলফা টারপিনিয়ল দ্রাবক অলওয়েজ অলওয়েজ মনে রাখবো, এটা একটা নন পোলার দ্রাবক, কখনোই পোলার না, এটা হচ্ছে একটা নন পোলার দ্রাবক, ঠিক আছে? তেমন ইম্পর্টেন্ট আর কিছুই নাই এখানে। চলেন সামনের দিকে আগাই। ডেটলের ব্যবহার ওই যে আমরা পড়ে ফেলছি, জীবাণুনাশক, পচনরোধক, ডিসইনফেক্ট, অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। ডেটলের সাথে আরো দুইটা হচ্ছে আমরা পড়ি, সেটা হচ্ছে ডেটলের সাথে স্যাভলন আর হচ্ছে স্যালল। স্যালল খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ কি, দেখেন এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ অ্যান্টিসেপ্টিক হিসেবে গলার অসুখে ব্যবহৃত হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা রাসায়নিক নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ অ্যান্টিসেপ্টিক হিসেবে গলার অসুখে ব্যবহৃত হয়। আর স্যাভলনটা কি, সেটা হচ্ছে ক্লোরোহেক্সিলিন গ্লুকোনেট আর হচ্ছে সেন্টিমাইডের একটা মিশ্রণ। কথা হচ্ছে এই স্যাভলনটা এটা হচ্ছে মেডিকেল ইউজটা বেশি,
এটার হচ্ছে মেডিকেল ইউজটা বেশি। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের অপারেশন টপারেশন এগুলোতে দেখেন এই যে শল্য চিকিৎসায়, তারপর হচ্ছে কাটা ক্ষত স্থানে মুখ ধোয়ার জন্য স্যাভলনটা ব্যবহৃত হয়। কিন্তু পরীক্ষায় কোনটা আসবে, অভ্যন্তরীণ অ্যান্টিসেপ্টিক হিসেবে কোনটা ব্যবহৃত হয়? স্যালল। খুবই খুবই ইম্পর্টেন্ট। প্যারাসিটামল, ঠিক আছে, সকল রোগের মহা ঔষধ, আমাদের বাবা মায়ের নির্ভরযোগ্য স্থান। ঠিক আছে, কি হয় যে জ্বর আসছে, বাবা দুইটা প্যারাসিটামল খা। শরীর ব্যথা করতেছে, বাবা দুইটা প্যারাসিটামল খা। ডায়রিয়া হয়েছে, বাবা দুইটা প্যারাসিটামল খা। রেজাল্টের জন্য টেনশন হচ্ছে, দুইটা প্যারাসিটামল খাই দেখ ভালো লাগবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মা বাবার অবস্থা। কথা হচ্ছে এই প্যারাসিটামলটা হচ্ছে আমরা এত মুড়ির মতো খাইতেছি যে প্যারাসিটামল হচ্ছে এখন মানে নিজের ওষুধ দিতে, ওষুধ হিসেবে পরিচয় দিতে ঘৃণাবোধ করে। ঠিক আছে, কথা হচ্ছে প্যারাসিটামল যদি বেশি বেশি খাই, কিডনি আর লিভার কিন্তু আস্থা থাকবে না। ঠিক আছে, সেজন্য আমার কি জানা লাগবে, প্যারাসিটামল শুধুমাত্র দুইটা কাজে ইউজ হয়। শুধুমাত্র দুইটা কাজে ইউজ হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যথা নিবারণে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যানালজেসিক, অ্যানালজেসিক ওষুধ হিসেবে। আর একটা কি কাজে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আমাদের জ্বর নিরাময়। প্যারাসিটামল জ্বর নিরাময়ে ব্যবহৃত হয়। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টিপাইরেটিক। আমরা ম্যালেরিয়া পড়ছি না, ম্যালেরিয়া হচ্ছে কি হয়, পাইরোজেনের কারণে জ্বর আসে, এই যে পাইরোজেন এক্সটা যে কাজ করে সে হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিপাইরেটিক কথা হচ্ছে এই যে দুইটা কাজ, আর কোনো কাজে আমাদের কি করা হয় না, প্যারাসিটামল ইউজ করা হয় না। তাই কত জ্বর আসলে প্যারাসিটামল খাবো, খালি একটু ঘুম ঘুম লাগলেই তো প্যারাসিটামল খায়া চুপ করে বসে থাকি। ঠিক আছে, যে ভাত না খেলেও প্যারাসিটামল খাই, এই 101.3 ডিগ্রি ফারেনহাইট অথবা 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, এর আগে কখনোই কি খাবো না, প্যারাসিটামল খাবো না। খাইলে ভাই কি হবে, আমার একটু জানাই দেন। ঠিক আছে, খাইলে কি হবে চলেন দেখে ফেলি। খাইলে আমাদের কি হবে আলটিমেটলি, সুন্দর করে কিডনি আর লিভার দুইটাই ড্যামেজ হয়ে যাবে। কথা হচ্ছে সেজন্য প্যারাসিটামলের সেবন মাত্রা জানা উচিত। মনে রাখবেন প্যারাসিটামলের যে সেবন মাত্রা আছে, ঠিক আছে, এটা হচ্ছে এখানে দেখাবো না, পরের পেজে দেখাবো। ঠিক আছে, পরের পেজে দেখাই। ঠিক আছে, প্যারাসিটামলের সেবন মাত্রা, প্যারাসিটামলের সেবন মাত্রাটা কি, প্রতিবার মানে একবারে লেস দেন ইকুয়াল 1000 মিলিগ্রাম, মানে দুইটা ট্যাবলেট। ঠিক আছে, দুইটা ট্যাবলেট বেশি কখনোই না। প্রতিদিন লেস দেন ইকুয়াল 4000 মিলিগ্রাম, মানে 8টা ট্যাবলেটের বেশি না। ঠিক আছে, যদি এটা অ্যাকর্ডিং টু আর হাজারি ডাক্তার। ঠিক আছে, আর যাদের একটু ভালো মন্দ খাওয়ার অভ্যাস আছে, ঠিক আছে, কোনগুলা, যারা অ্যালকোহলিক, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হবে, বেশি লাগবে নাকি কম লাগবে, তাদের প্রতিদিনের হিসাবে অবশ্যই অবশ্যই কম দিতে হবে। কারণ কি, কারণ কি কেউ বলতে পারবো? লেস দেন ইকুয়াল 2000 মিলিগ্রাম মানে হচ্ছে 4টা ট্যাবলেট। কথা হচ্ছে ভাইয়া, কারণ হচ্ছে দেখেন, যারা অ্যালকোহল নিচ্ছে রেগুলার, তাদের কি মোটামুটি লিভার কি অলরেডি এক পা কবরে দিয়ে রাখছে। কথা হচ্ছে প্যারাসিটামলটা হচ্ছে মেটাবলিজম হয় কোথায়, লিভারের মধ্যে গিয়ে। যদি তার লিভারই কাজ না করে, আলটিমেটলি কি হবে, সেগুলো কিডনি দিকে জমাবে, ফলস্বরূপ কি কিডনিতে পাথর। সেজন্য অ্যালকোহলিকের ক্ষেত্রে কি হয়, পরিমাণটা কম হয়। দেখেন এখানে সুন্দর করে বলা আছে, প্রতি ডোজে 1 গ্রাম বা 1000 মিলিগ্রামের কখনোই দেওয়া যাবে না, 500 মিলিগ্রামের দুইটা ট্যাবলেট, দিনে 4 গ্রাম বা 4000 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে। অধিক সেবনে হচ্ছে কিডনি নষ্ট হতে পারে, কিন্তু অ্যালকোহল সেবনে অভ্যস্ত ব্যক্তিকে 2000 মিলিগ্রাম দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্যারাসিটামলের ডোজ শিডিউল। প্যারাসিটামলের কাজ তো আমরা অলরেডি পড়ে ফেলছি। কথা হচ্ছে ব্যথা উপশমে প্যারাসিটামল এই যে 101.3 ডিগ্রি ফারেনহাইট বা 38.5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমি দিব। আর অ্যাসপিরিনের সাথে তুলনা কি মনে রাখবেন, অ্যাসপিরিন হচ্ছে কি করে, অ্যাসপিরিন পাকস্থলীর ক্ষত করে, অ্যাসপিরিন পাকস্থলীর ক্ষত করে। সেজন্য আমরা ডেঙ্গুতে, ডেঙ্গুতে কখনো অ্যাসপিরিন দিই না। ঠিক আছে, মনে রাখবেন ডেঙ্গু নো অ্যাসপিরিন, অ্যাসপিরিনকে না বলুন, মাদককে না বলুন, অ্যাসপিরিনকে না বলুন। ঠিক আছে, অ্যাসপিরিনকে না বলুন। কথা হচ্ছে ডেঙ্গুতে অ্যাসপিরিনকে না বলবো কেন, কারণ ডেঙ্গুতে অলরেডি প্লাটিলেট কমে, প্লাটিলেট কমতে কমতে অলরেডি মরার মতো অবস্থা। আর যদি পাকস্থলীতে ক্ষত হয় তাহলে তো আপনি শেষই, নাক মুখ দিয়ে পিছন দিয়ে সব দিক দিয়ে রক্ত আসা শুরু করবে। ঠিক আছে, পরে হচ্ছে কি যে হবে বুঝেনি। কথা হচ্ছে এই হচ্ছে কথা। তারপর প্যারাসিটামল প্রস্তুতি নট দ্যাট ইম্পর্টেন্ট, জাস্ট হচ্ছে এটা মনে রাখতে পারেন যে ব্যাকমেন পুনর্বিন্যাস দিয়ে হচ্ছে কি করা যায়, প্যারাসিটামল প্রস্তুত করা যায়, তেমন বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এখানে তেমন বেশি ইম্পর্টেন্ট কিছুই নাই। আচ্ছা, এই যে প্যারাসিটামলের ব্যবহার, ঠিক আছে, জ্বর ব্যথা নিবারক হিসেবে আমরা হচ্ছে কি করতেছি, এই যে জ্বর ব্যথা নিবারক অ্যান্টিপ্যারেটিক অ্যানালজেসিক হিসেবে আমরা প্যারাসিটামল আর হচ্ছে ইউজ করতেছি। কথা হচ্ছে এই যে আমাদের বিভিন্ন ধরনের প্যারাসিটামল, ঠিক আছে, এইগুলা কই থেকে আসে দেখেন, অতি প্রয়োজনীয় হচ্ছে সেলিস্যালিক অ্যাসিডটা কোন বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়, কোপ স্মিথ বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। ভাইয়া হোয়াট ইজ কোপ স্মিথ বিক্রিয়া, এই যে নিচের বিক্রিয়াটা, সোডিয়াম ফিনক্সাইড থেকে হচ্ছে আমরা কি 130 ডিগ্রি সেলসিয়াস 5 থেকে 7 প্রেসারে সোডিয়াম সেলিসাইলেট তৈরি করতেছি। এই যে সেলিসাইলিক অ্যাসিড ফেনলের সাথে একটা কি
কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে। খুবই খুবই ইম্পর্টেন্ট, স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত খুবই খুবই ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে। তো কোপ স্মিথ বিক্রিয়ার মাধ্যমে কি করতেছি আমরা, হচ্ছে ফেনল থেকে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতেছি। স্যালিসাইলিক অ্যাসিড তারপর কি, সেখানে হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইডের উপস্থিতিতে আমরা 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে অ্যাসপিরিন, এই সেই আমাদের অ্যাসপিরিন। সোজা কথা হচ্ছে আলটিমেটলি আমি যদি দুইটা পাশাপাশি আঁকি, ও এইচ এন এইচ সিও CH3, ঠিক আছে। এটা একটা। আরেকটা আমার কি হবে, আমার থাকবে হচ্ছে এখানে C OH, আর সাথে হচ্ছে অর্থ পজিশন আমার কি থাকবে, COO CH3, ঠিক আছে। এই যে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে প্যারা পজিশনে আমার হচ্ছে ইথানামাইড যৌগ আছে, কথা হচ্ছে, আরেকটা হচ্ছে কি আছে, এটার নাম হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল, যার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটামিনোফেন। অ্যাসিটামিনোফেন, ঠিক আছে। প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন সেম জিনিস, ঠিক আছে। আর এই যে আমাদের এই যৌগটা আছে, এটার নাম কি, অ্যাসপিরিন, ঠিক আছে। ভুল করব না, এটার নাম হচ্ছে অ্যাসপিরিন। ভুল করবো না, এটা আছে অর্থ পজিশনে, এটা আছে কি প্যারা পজিশনে। এসিটাম হচ্ছে অ্যাসিটামিনোফেন, এটার নাম হচ্ছে অ্যাসপিরিন। কখনো ভুল করব না, ভুল যেন না করি। ওকে। আচ্ছা বলেন, পাইন অয়েলে নিচের কোন উপাদানটি থাকে, বলে ফেলেন। আর কি বলতেছে, আগে কিডনি গন না আগে লিভার গন, ঠিক আছে। আগে লিভার গন হয়, তারপর কিডনি গন হয়, ঠিক আছে। আকিব বলতেছে ডিপ্রেশনের ওষুধ প্যারাসিটামল, না রে ভাই খাইস না, নাই হয়ে যাবি, বেশি দিন থাকবি না। পর্দায় হচ্ছে আমার ক্লাসের মধ্যে কমেন্ট করবে কে, কমেন্ট করার জন্য হলে থাকা লাগবে। আচ্ছা, পাইনলে নিচের কোন উপাদানটি থাকে, পড়ছিলাম আলফা টার্পিনিয়ল। দেখেন আনসার হচ্ছে আলফা টার্পিনিয়ল। ওকে। ওকে আকিব, আকিব পারছে। পরের পজিশনে যাই। নিচের কোন রাসায়নিকটি প্যারাসিটামল নামে বাজারে পাওয়া যায়, বলেন। প্যারাসিটামল নামে বাজারে পাওয়া যায় কোনটা, একটু আগে বলে আসছি। ওই যে চিন্তা করেন তো, স্কয়ার কোম্পানির এস S+, ঠিক আছে, এই ওষুধগুলা যে কিনেন, ঠিক আছে, কোন নামে বাজারে পাওয়া যায়, এই যে একটু আগে দেখেন পড়ে আসছি, অ্যাসিটামিনোফেন। অ্যাসিটামিনোফেন, অ্যাসিটো অ্যামিনোফেন, আনসার হচ্ছে বি। ওকে। তো কোন ধরনের সমস্যা আছে, হোপফুলি সমস্যা নাই। ওকে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ওকে। কথা হচ্ছে, আপনাদের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে, থাকলে নির্দ্বিধায় বলতে পারেন, ভাইয়াকে নির্দ্বিধায় জানাতে পারেন কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে কিনা ক্লাস নিয়ে। কারো কোনো কোশ্চেন আছে বা কনফিউশন? ওকে। আচ্ছা, আকি বলছে ভাই এই চ্যাপ্টারের তো ইম্পর্টেন্ট জিনিস হাউ টু হ্যান্ডেল ইট। ভাইয়া এটা হচ্ছে কি, দেখা গেছে যে আমরা একটু টাইম নিয়ে নিয়ে পড়তে হবে, কারণ হচ্ছে কি জৈব যৌগ কিন্তু মোটেও কঠিন কিছু না, জৈব যৌগ কিন্তু অনেক ফাস্ট, ঠিক আছে। আর আপনার সব রিয়াকশন পড়া লাগবে তাও না, নামধারী বিক্রিয়াগুলা, তারপর হচ্ছে আমরা তো ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো দাগাই দিছি, সেগুলো আমরা পড়াইতেছি। জাস্ট হচ্ছে মনে রাখবেন, বারবার জিনিসগুলো রিভাইজ করা লাগবে, বারবার রিভাইজ না করলে কিন্তু ভাই মনে রাখাটা সোটা, ঠিক আছে। বারবার রিভাইজ করা লাগবে। পারলে হচ্ছে একটু মানে সুন্দর করে এমসিকিউ প্র্যাকটিস করবেন, চ্যাপ্টারটা থিওরিটিক্যাল পড়ার পর এমসিকিউ প্র্যাকটিস করবেন, তাইলে দেখবেন যে জিনিসগুলো মাথায় আসতেছে। কারণ কি, থিওরিটিক্যালি জাস্ট গদ বাঁধা পড়ে গেলাম, আমি তো কোশ্চেনের টাইপটা বুঝতেছি না, ঠিক আছে। কোশ্চেনের টাইপ ধরার জন্য আমার কি করতে হবে, এমসিকিউটা প্র্যাকটিস করা লাগবে। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, মনে হয় না আর কারো কোনো কোশ্চেন আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ভাইয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই দিলাম, ঠিক আছে। কথা হচ্ছে ইনশাল্লাহ আবার কালকে সন্ধ্যার দিকে আপনাদের সাথে দেখা হচ্ছে মাগরিবের নামাজের পর। সবাই ক্লাসের মধ্যে উপস্থিত হয়ে যান। আর কালকে হচ্ছে আমাদের জৈব যৌগ একটা দফা রফা কিছু একটা হবে, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে কোশ্চেন সলভ করবো, ঠিক আছে। তো টিল দেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।